আসসালামু আলাইকুম, আমি ফরহাদ সোহেল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। আজকে আমরা লাইভ ক্লাসটা নিব ফিজিক্সের নিউটনীয় বলবিদ্যার উপর। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখন যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো আমাদের সাথে, তারা বেশি বেশি তোমাদের ফ্রেন্ডকে জানিয়ে দাও, এই জন্য শেয়ার করে ফেলো আমাদের এই ক্লাসটি। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স নিয়ে কথাবার্তা বলবো, নিউটনীয় বলবিদ্যা। ফিজিক্সের কয়েকটা ফান্ডামেন্টাল পোর্শনের মধ্যে অবশ্যই নিউটনীয় বলবিদ্যাটা আসে, কারণ ফোর্স এমন কোনো জায়গা নাই যেখানে ফোর্সের যে ব্যাপারটা অ্যাপ্লাই হচ্ছে না। তো নিউটনীয় বলবিদ্যা নিয়ে যখন আমরা পড়বো, এই চ্যাপ্টারের কয়েকটা ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা এই ক্লাসটাতে আলোচনা করবোই। এখানে হচ্ছে বলের প্রকারভেদ, এছাড়া দেখা যায় বলের মেইন প্রকারভেদ হচ্ছে সাম্য অসাম্য বল, এইসব নিয়ে কিছু কথাবার্তা। এছাড়া ভরবেগের সংরক্ষণশীল সূত্র আছে, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কৌণিক বলবিদ্যা। এগুলো নিয়ে কথাবার্তা বলবো আমরা। যদি এগুলো নিয়ে কথাবার্তা বলি, তখন একটা কথাতে আসো, ফার্স্টেই আমাদের প্রথম যে টপিকটা ছিল সেই টপিকটা নিয়ে যদি কথা বলি, ফার্স্ট টপিকটা, এই টপিকটা হচ্ছে আমরা বল নিয়ে কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো? এটা হচ্ছে বল। তো বলের ক্ষেত্রে বল নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের ফার্স্টের দিকে মোমেন্টাম অথবা ভরবেগ নিয়ে একটু কথাবার্তা বলা লাগে। তো ভরবেগ জিনিসটা কি দেখো তো একটু। ভরবেগটা হচ্ছে কোনো বস্তুর ভর আর বেগের গুণফল। এটাকে আমরা কি বলবো জানো? ভরবেগ। কোনো বস্তুর ভরকে ওর বেগ দ্বারা গুণ করলে তো আমরা কি পাই? ভরবেগ পাই। তো এটা আমাদের একটা ফর্মুলা, ভরবেগের যে ব্যাপারটা আছে। তো এখন তুমি ভরবেগের যে ব্যাপারটা তুমি দেখলে, তো এখান থেকে আমরা একটা কথাও বলতে পারি যে ভরবেগের পরিবর্তনটা কি হবে, ডেল পিটা কি হবে। ডেল পিটা খুব সহজেই বলা যায়, ডেল পিটাকে বলা যায় এম ডেল ভি, ভর ইন্টু বেগের পরিবর্তন। এটাকে চাইলে আমরা কি বলতে পারি বলো? ভরবেগের পরিবর্তন বলতেও পারি। তো এইখানে আমরা ইচ্ছা করলে চাইলে ছোট্ট একটা নোটও লিখতে পারি, যে আমরা এই কথাটা বলতে পারি, ভর বনাম বেগের গ্রাফের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে। ভর বনাম বেগের গ্রাফের ক্ষেত্রফল, যে এনি শেপের গ্রাফ হতে পারে সেটা। ধরো এখানে আমরা বললাম ত্রিভুজাকৃতি শেপের একটা গ্রাফ। এটা যদি হয়, তখন এই গ্রাফের যে এরিয়া থাকবে, এই গ্রাফের যে ক্ষেত্রফল থাকবে, সেটা এমভি, সেটা নির্দেশ করবে হচ্ছে ভরবেগ। এখন তোমার একটা প্রশ্ন আসতেই পারে, ভাইয়া ভরটা কিভাবে চেঞ্জ হয়? এটা হতে পারে না, ধরো একটা বস্তায় মুখটা খোলা ছিল, আস্তে 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 তুমি কিছু চাল দিচ্ছ, তুমি একটা বেগে গতিশীল, তখন ভরটা আস্তে আস্তে বাড়তেছে। এরপর কি হচ্ছে, বস্তাটা কোনো কারণে ফুটো হয়ে গেল, তখন এই ব্যাপারটা কি হবে, চালটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তখন ভরটা আস্তে 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 কি হতে থাকবে, কমতে থাকবে। তো আমি দেখতেছি ভরটা ফ্ল্যাকচুয়েট করতেই পারে, তাই না? আমরা দেখছি যে ভর অবশ্যই ফ্ল্যাকচুয়েট করতে পারে, অথবা বেগ তো চেঞ্জ হয়। তো এদের গ্রাফটা আমাদেরকে, গ্রাফের এরিয়াটা আমাদেরকে কি বুঝাবে বলো তো? এরিয়াটা বুঝাবে সবসময় হচ্ছে ভরবেগ। তো এইটা গেল আমাদের ভরবেগ সংক্রান্ত একটু ধারণা, ভরবেগের যে ব্যাপারটা। তো এখানে ছোট্ট একটা এক্সাম্পল আমি বলতেই পারি যে ভরবেগের পরিবর্তন সংক্রান্ত জিনিসগুলো, কারণ আমরা আগেই বলতেছি, আমরা যে টপিকটা পড়তেছি বল, সেটাকে ক্লিয়ারলি বোঝার জন্য আগে ভরবেগটা লাগবে। এখন যদি এই টপিকটা একটু আমরা বলতাম, দেখো এই টপিকটা বলছি আমরা যে একটা ওয়াল ছিল, এর মধ্যে একটা অবজেক্ট এসে আঘাত করলো, সে সার্টেন একটা অ্যাঙ্গেলে আঘাত করলো, এরপর সে রিফ্লেক্ট করে চলে গেল অবজেক্টটা এইখানে। ধরো এটা ছিল আমাদের অবজেক্ট, সেটার ম্যাস হচ্ছে 1 কেজি, ওর ভ্যালোসিটি ছিল 1 মিটার পার সেকেন্ড। ও যে চলে গেল, চলে যাওয়ার ভ্যালোসিটিও ছিল কত, 1 মিটার পার সেকেন্ড। আর এখানে রিফ্লেকটিভ যে অ্যাঙ্গেলটা ছিল, ধরো আমি বললাম এটাও 45 ডিগ্রিতে, এটাও 45 ডিগ্রিতে, এটা বলতেই পারি। আমি তোমাকে এখানে ধরো সাপোজ বের করতে বললাম, এই সিস্টেমের জন্য ভরবেগের পরিবর্তনটা কত সেটা তোমাকে বের করতে বললো এই সিস্টেমের জন্য ডেল পি এর ভ্যালুটা কত হবে। তুমি দেখো এখানে যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে, সেটা অবশ্যই সরলরৈখিকভাবে হচ্ছে না, সেটা একটা কোণে আছে, তাই না? এই অবজেক্টের যে চেঞ্জটা ছিল, এটা সরলরেখায় হচ্ছে না, সেটা একটা কোণে আছে। এখন যেহেতু একটা কোণে আছে, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব? অবশ্যই দুইটা উপাংশ বরাবর আমরা ওর ভরবেগের পরিবর্তনটা দেখব। আমরা ওর ভরবেগের পরিবর্তনটা দেখব হচ্ছে দুটা উপাংশ বরাবর। এখন তুমি দেখো, খেয়াল করো যে আমি যদি এগুলোকে উপাংশে ভাগ করি, তুমি দেখো এক্স অক্ষ বরাবর আমার যদি ওর হরাইজন্টাল কম্পোনেন্টটা নেই বা আনুভূমিক উপাংশ নেই, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর ওর কম্পোনেন্টটা থাকে কি। আমরা এটা করতেই পারি যে এই লাইনটাকে আমরা একটু পিছন দিকে বর্ধিত করতে পারি। এই লাইনটাকে আমরা পিছনের দিকে বর্ধিত করলাম, তাহলে দেখো কি হয়, এইটা যদি 45 হয়, তো এটাও 45। তাহলে দেখো ওর যে মোমেন্টামটা আছে, সেই মোমেন্টামটা অবশ্যই দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে যায়, বলতেই পারি এই বরাবর একটা কম্পোনেন্ট থাকে, এই বরাবর। তো এখান থেকে একটা কথা বলা যায়, আমি যদি ওর মোমেন্টামটা বলি, এখানে এম ইউ কাজ করতেছে, পি ওয়ানটা কাজ করতেছে হচ্ছে এম ইউ।
এখন যখন এমইউ কাজ করবে তো এই বরাবর ওর একটা উপাংশ কাজ করবে, এই বরাবর একটা উপাংশ কাজ করবে। ধর আমি বলে নিচ্ছি যে ওর হরাইজন্টাল যে কম্পোনেন্টটা ছিল সেটা এই দিক বরাবর কি কাজ করতেছে, এমইউ সাইন 45। কেন সাইন 45 লিখলাম? যার সাথে 45 কোণ থাকবে সে হচ্ছে কস, যার সাথে থাকবে না সে হচ্ছে সাইন। তাহলে এটার জন্য কি হয়, এমইউ কস 45 লেখা যায় ফার্স্ট এইটার কম্পোনেন্টটা বলো। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এই অবজেক্টটা এদিকে রিফ্লেক্ট করছে, চলে যাচ্ছে, তখন আমরা কি কাজ করব, এদিক বরাবর একটা অ্যাঙ্গেল টানলাম। এদিক বরাবর যদি অ্যাঙ্গেল টানি তাহলে এদিকের মোমেন্টামটা কি হবে, এমভি বলাই যায়। তাহলে এদিক বরাবর মোমেন্টামের কম্পোনেন্টটা কি থাকবে, এমভি সাইন 45, আর নিচ বরাবর থাকবে এমভি কস 45। তাহলে তুমি একটা জিনিস খুব ইজিলি খেয়াল করতেই পারো যে এই দুই দিকে যেহেতু ইউ আর ভি সমান, তো তুমি দেখো ওয়াই এক্সিস বরাবর, আমি যদি ওয়াই এক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন বের করতে চাই, এম ইউ কস 45 মাইনাস এম ভি কস 45, এটা করলে 0 আসবে। তাহলে বলো এটা শুধু ভরবেগের পরিবর্তন থাকবে কোন এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর। আর এক্স এক্সিস বরাবর পরিবর্তনটা কি হবে একটু খেয়াল করো, আমি যদি বলি এখানে এম ইউ সাইন 45 মাইনাস এম ভি, আবার এখানেও একটা জিনিস খেয়াল করো, এখানে একসাথে দুইটা মাইনাস হবে। একটা হচ্ছে ওদের ডিরেকশনের কারণে মাইনাস, কারণ দুইটা একটা একটার অপোজিটে, তুমি দেখতেছো একটা একটার অপোজিটে। আরেকটা মাইনাস হবে ওদের পার্থক্যের কারণে, কারণ আমি পরিবর্তনটা বের করতে বলছি, এম ভি কস 45। এই যখন আমাদের অবস্থা হয় তখন এই ব্যাপারটা কি হয় দেখো, তখন এই ব্যাপারটা কি দাঁড়ায়, এম ইউ সাইন 45 কস 45, আর এম ভি আর এম ইউ যেহেতু সমান তো আমি কি লিখতে পারি, 2 এম ইউ সাইন 45। আর এখানে একটা জিনিস, ও সরি, এইটা ছিল আমাদের সাইন 45 উপাংশটা। হ্যাঁ, এখন দেখো 2 এম ইউ সাইন 45 লিখাই যায় 2, এম এর ভ্যালু কত ছিল এখানে 1, ইউ এর ভ্যালু কত ছিল 1, আর আমার মনে হয় সাইন 45 এর মান জানি 1/√2, এখানে যা থাকবে এত কেজি পার সেকেন্ড। তো তুমি এখান থেকে খুব সুন্দর একটা ম্যাথ দেখে ফেললা যে ভরবেগের পরিবর্তন সংক্রান্ত ম্যাথটা। তো ভরবেগের পরিবর্তন সংক্রান্ত ম্যাথে এখানে কি কথাবার্তা বলা হচ্ছে, ভরবেগের পরিবর্তন সংক্রান্ত ম্যাথে এখানে কথাবার্তা বলা হলো এটা হচ্ছে 2D ডাইমেনশনাল অ্যানালাইসিস অথবা দ্বিমাত্রিক গতির অ্যানালাইসিসটা। এটা মানে বোঝাচ্ছে যে কোনো একটা বস্তু যদি আনত অবস্থায় থাকে ওর ভরবেগের পরিবর্তনটা কি হতে পারে। তো এখান থেকে দেখো আমাদের ভরবেগের পরিবর্তন সংক্রান্ত খুব সুন্দর একটা ধারণা হয়ে গেল যে ভরবেগের পরিবর্তনটা এরকম আসতে পারে যে 2D ডাইমেনশনাল থাকলে। এখন আমরা বলতেছিলাম আমাদের টপিকটা ছিল বল নিয়ে, তাই না? এখন আমরা যদি বলের নিয়ে টপিকটা বলি তো এখন আমরা আসবো বলে। বলের ক্ষেত্রে দেখো কেন আমরা ভরবেগটা পড়লাম, কারণ কোনো একটা বস্তুর বলটা, কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বলটা নিউটনের সেকেন্ড লতে পড়তেছিলাম, ওর ভরবেগের পরিবর্তনের কি থাকবে, সমানুপাতিক, তাই না? ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এখন তুমি দেখো আমরা যদি বলি ওর ভরবেগটা হচ্ছে পি, আর হার যেহেতু বললাম আমরা মানে হচ্ছে কি সময়ের সাপেক্ষে, তখন এফ ইজ প্রপোর্শনালটা আমরা কি বলতে পারি, ডিপি বাই ডিটি অথবা ডি ডিটি অফ পি। এখন তুমি দেখো এফ ইকুয়াল টু বলা যায় কে ডিপি ডিটি, কিন্তু এখানে একটা ভ্যালু, একটা অবস্থা আছে, কে এর ভ্যালু হচ্ছে 1, আমরা দেখি যে যদি মানটা বসাই সবসময় কে এর ভ্যালুটা 1ই আসে, তো এখানে লেখা যায় ডিপি ডিটি বলা যায়। এখন দেখো তুমি একটু আগেই পড়লা যে পি মানে হচ্ছে এমভি, তখন কি বলতে পারি এম ডিভি ডিটি। ডিভি ডিটি মানে কি, বেগের পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারি, এম এ। তো এক্স্যাক্টলি ফর এনি সিস্টেম, কোনো একটা সিস্টেমের জন্য অ্যাকচুয়ালি একটা বল কাজ করতেছে না, এর মধ্যে অনেকগুলা বল কাজ করতেছে, তখন এফ ইকুয়াল টু এম এ বললে বলা যে ঠিক হয় না, তখন আমরা কি বলতে পারি বলো, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। মানে একটা সিস্টেমের যদি অনেকগুলা বল কাজ করে তখন আমরা এফ নিব না, আমরা নিব হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল এম এ। এই একটা কথা বলা যায়। তো এটা তোমাকে কি দিল, একটা বলের প্রাথমিক ধারণা দিল যে বলের এই জিনিসগুলো আমরা একটু দেখতে পারি। এটা ছিল বলের সমীকরণ সংক্রান্ত জিনিস। এখন আমরা একটা জিনিস একটু খেয়াল করবো, উপরে এই জিনিসটা একটু মুছে দেই। এই জিনিসটা যদি খেয়াল করি কয়েকটা নোট আমরা একটু দেখতে পারি যেগুলো একটু লাগবে আমাদের। এফ ইকুয়াল টু আমরা বলতে পারি এম এ, এফ ইকুয়াল টু বলতে পারি এম ডিভি ডিটি, আর দেখো যদি সরণটা বসাই আমি ডিডিটি স্কোয়ার এস, মানে টাইমের রেসপেক্টে আমি যদি বলি সরণের, সময়ের রেসপেক্টে সরণে
দ্বিতীয় অন্তরক এবং ভরের গুণফলটা বলের সমান। তো এভাবে বলতেই পারো এগুলো হচ্ছে ক্যালকুলাস ফরম্যাটটা, আমি একসাথে লিখতে পারি। এটা হচ্ছে ক্যালকুলাস ফরম্যাট, তুমি একসাথে লিখতে পারো চাইলে। তো এগুলো কখন ইউজ করবো? যখন আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, স্মরণের, বলের এরকম ফাংশন দেওয়া থাকবে, তখন তুমি এগুলো খুব ইজিলি ইউজ করতে পারো। যেহেতু এটা দেখালাম, তো এরকম একটা ম্যাথ দেখাতে পারি। ধরো আমি বললাম 1 কেজি ভরের বস্তুর, 1 কেজি ভরের একটা বস্তু ছিল, বস্তুর এস হচ্ছে 3t কিউব 4t স্কোয়ার 2t প্লাস 2 হলে 1 সেকেন্ড ধরে এর উপর কত বল ক্রিয়া করে। মানে আমি ওর অ্যাপ্লাইড ফোর্সটা বের করতে বললাম, কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে ওর উপর। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাকে স্ট্রেটলি কোনো ভ্যালু বলে দেয় নাই, তোমাকে একটা ফাংশন বলে দিছে, তাই না? কোনো ভ্যালু কিন্তু বলে দেয় নাই আমাদেরকে। তখন আমরা কি করবো? অবশ্যই ক্যালকুলাসের সাহায্যটা নিব। তোমাকে ডিসপ্লেসমেন্ট বলছে, স্মরণ, সেখান থেকে অবশ্যই তুমি কার ভ্যালুটা বের করবা বলো, বেগ, এরপর তুমি ত্বরণ, এরপর জাস্ট এফ ইজ ইকুয়াল টু এম। তো এখান থেকে আমরা একটা ইজিলি একটা কাজ করতে পারি, ভি ইকুয়াল টু কি লিখতে পারি বলো, ডিএস ডিটি। তো এখান থেকে লেখা যায় ডি ডিটি অফ এস মানে হচ্ছে 3t কিউব 4t স্কোয়ার 2t প্লাস 2 বলা যায়, জাস্ট ডিফারেন্সিয়েট করে এটাকে, তখন কি আসবে 9t স্কোয়ার 8t প্লাস 2। কিন্তু ভ্যালোসিটি, কিন্তু ফোর্সের জন্য তো আমাদের ভ্যালোসিটি লাগতেছে না, ফোর্সের জন্য আমাদের লাগছে হচ্ছে এক্সেলারেশন। এ ইকুয়াল টু কি হবে বলেন, ডিভি ডিটি। এটাকে যদি ডিফারেন্সিয়েট করেন তখন কি আসবে 18t প্লাস 8। কিন্তু আমাদের এক্সেলারেশন লাগবে কয় সেকেন্ড পর বলো, বললো 1 সেকেন্ড পর। এখানে 1 বসায় দাও তুমি, তুমি যদি এখানে 1 বসায় দাও তখন তুমি কি দেখবে বলো তো, 1 বসায় দেওয়ার পর আমরা দেখতেছি 18 প্লাস 8 মানে 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ছিল এক্সেলারেশন। কিন্তু আমাদের বের করতে বলছে কি বলো, আমাদের বের করতে বললো ফোর্স, এ ফিজিক্যাল টু এম এ। এম কত ছিল এখানে 1 কেজি, আর এর ভ্যালু হচ্ছে 26, তখন কি আসবে 26 নিউটন। এইটা ছিল আমাদের বলের পরিমাপটা। কখন এটা আমরা অ্যাপ্লাই করবো বলো তো, যখন তোমাকে স্মরণ, ত্বরণ অথবা বেগ সরাসরি একটা ভ্যালু দেওয়া থাকবে না, তোমাকে দেওয়া থাকবে একটা ফাংশন। যদি একটা ফাংশন দেওয়া থাকে অবশ্যই তোমাকে এখানে ক্যালকুলাসকে অ্যাপ্লাই করা লাগবে। ওকে, আর কিছু কিছু এমসিকিউ থাকে, যেমন এটা হচ্ছে দেখো, সময় সাপেক্ষে বেগের প্রথম অন্তরক ফার্স্ট ডেরিভেটিভ একবার অন্তরীকরণ করলা আর ভরের গুণফলটা বলের সমান, সময় সাপেক্ষে স্মরণের দ্বিতীয় অন্তরক ও ভরের গুণফলটা কার সমান, বলের সমান। তো এগুলো বলতেই পারে। এগুলো ছিল বল নিয়ে টুকটাক কথাবার্তা বলা। এখন তুমি একটা জিনিস দেখতে পারো যে বলের এই ব্যাপারগুলো তো আমরা একটু দেখলাম, তো এইটা সম্বন্ধে আমার আরেকটা নোট বলতে পারি। আরেকটা নোট হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তুমি বলতেই পারো 1 নম্বরটা, যদি বলি এম ভার্সেস এ গ্রাফের এরিয়াটা কি নির্দেশ করে, ক্ষেত্রফল। এম এ দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে রেক্টেঙ্গুলার ধরে নেই, এম এ ধরলে এটা কি হবে এফ। তো এটার এরিয়াটা কি নির্দেশ করবে বলো, এফ। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমি যদি 2 নম্বর বলি যে না, ফোর্স ভার্সেস এক্সেলারেশনের গ্রাফের স্লপ, স্লপ মানে বোঝায় ঢাল। ঢাল এখন মানে কি তোমরা তো সবাই জানো, ঢাল মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বরাবর আছে এফ আর ভূমি বরাবর আছে কি বলো এ। এফ বাই এ কি নির্দেশ করবে এম, সিস্টেমের ম্যাস। তো এই জিনিসগুলো একটু একটু বোঝা লাগবে যে এরিয়া ট্যানজেন্ট এগুলো কি ডিনোট করে। আর যখনই একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকবে এরিয়া ট্যানজেন্টের এই ব্যাপারগুলো থাকবেই, যা তোমাকে এই জিনিসগুলো একটু ডিপলি বোঝা লাগবে। ওকে ওকে ফাইন, আমরা এই জিনিসটা একটু করতেই পারি। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এটা ছিল আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল ফোর্স দিয়ে, ফোর্সের এই ব্যাপারগুলো গেল একটু আমাদের। এখন তাহলে দেখো আমাদের এখানে বল সম্বন্ধে একটু একটু ধারণা শেষ, যে বল কীভাবে কাজ করতে পারে। এখন আমরা আরেকটা আমাদের সেকেন্ড টপিক যেটা আছে এই টপিকটা পড়বো, যে বলের প্রকারভেদ। এটা বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ মানে বল কত রকমের হতে পারে। এখন বলের প্রকারভেদের ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার হচ্ছে, বল বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ক্রাইটেরিয়ায় হতে পারে। তো বলের প্রকারভেদের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা জিনিস একটু অ্যাপ্লাই করব। ফার্স্টের যে প্রকারভেদটা 2 ভাবে ভাগ করা যায়, একটা ভাবে ভাগ করা যায় আমরা এটা বলতে পারি স্পর্শ বল, আরেকটা হচ্ছে অস্পর্শ বল। এটা হচ্ছে বলের একটা ক্রাইটেরিয়া, স্পর্শ বল, আরেকটা হচ্ছে অস্পর্শ বল। আর বলের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে কি জানো,
সাম্য বল, আর একটা হচ্ছে অসাম্য বল। তো এই টপিকটাতে এক্স্যাক্টলি আমরা বলের বিভিন্ন অংশগুলো নিয়ে কাজ করব, বলের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কাজ করব। তো এই নেটওয়ার্কগুলো, এই নেটওয়ার্ক মানে হচ্ছে যেমন স্পর্শ, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল নিয়ে বললেই মোটামুটি ফোর্স সম্বন্ধে আমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যায়। আর ফোর্সের মধ্যে ইন্টারনাল সকল টপিকগুলো এগুলোর মধ্যেই থাকে। এখন দেখো স্পর্শ বল, যেই বলের জন্য স্পর্শ করা দরকারই হয়। আমি মার্কারটাকে ধরে আছি, স্পর্শ করা অবশ্যই দরকার, কিন্তু এটা যদি দুটো চুম্বক হতো একটা একটাকে বিকর্ষণ করতেছে, অবশ্যই ওরা স্পর্শের কারণে করতো না, একটা দূরে থেকে করতো, তাই না? তড়িৎ বল, চুম্বক বল, এগুলো হচ্ছে অস্পর্শ বল। আর সাম্য বল মানে কি? আমি মার্কারটাকে দুই দিকে টানতেছি, তো কি হচ্ছে বলো? মার্কারটা স্টেবল, কোনো এক্সেলারেশন নাই, তখন কি হবে? সাম্য বল। কিন্তু আমি এদিকে টানতেছি, তুমি আবার এদিকে ঠেলতেছো, নিট সে সামনে যাচ্ছে, মানে তুমি দুইটা বল অ্যাপ্লাই করতেছো, কিন্তু যে কোনো একটা বলে ওরা স্মরণ হচ্ছে। তো এখান থেকে সাম্য বলের আর অসাম্য বল নিয়ে একটু পরে পড়তেছি আমরা। আমরা আগে ফার্স্টে পড়বো হচ্ছে স্পর্শ বল নিয়ে। এখন স্পর্শ বলের অবশ্যই এখানে আমরা যে টপিকটা পড়বো, এখন বলের প্রকারভেদ নিয়ে একটু একটু পড়া হলো, আমাদের সাম্য বল, অসাম্য বল নিয়ে একটু ধারণা করলাম। এখন আমাদের এর যে পরের টপিকটা সেটা নিয়ে একটু পড়বো, সেটা হচ্ছে কি বলো, স্পর্শ বল, এই টপিকটা। এখন এই টপিকের ক্ষেত্রে, স্পর্শ বলের ক্ষেত্রে এটাকে বলে কন্ট্যাক্ট ফোর্স বলে। তো স্পর্শ বল হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, মানে যে ফোর্সটা কন্ট্যাক্টে কাজ করে। এখন দেখো আমি ধরো দুইটা হাত চাপতেছি, ওদের স্পর্শ বল কাজ করতেছে মাঝখানে, দুইটা হাতের মাঝখানে কি কাজ করতেছে? ওদের স্পর্শ বল। এখন দেখো কন্ট্যাক্ট ফোর্সের ক্ষেত্রে আমরা যদি দুইটা ডায়াগ্রাম দেখি একদম ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। এখন এটা হতে পারে আমরা একটা সারফেস আঁকলাম, সারফেস আঁকার পর এটা একটা বল, নিচে এটা আরেকটা বল, দুটা ভর দিলাম আমরা, এই দুইটা ভরের মধ্যে আমরা বল অ্যাপ্লাই করব। একটা ভর ছিল, এটা আরেকটা ভর। এখন আমরা যদি ওর উপর বাহ্যিকভাবে তুমি এফ ফোর্স অ্যাপ্লাই করো, এফ ফোর্স অ্যাপ্লাই করলা, তখন কি হবে? সে সামনে চলে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এখন এফ ফোর্স অ্যাপ্লাই করলে এখানে একটা জিনিস একটু বোঝার জিনিস আছে। এখানে বলো ওদের কন্ট্যাক্ট সারফেস কয়টা? একটা। যতগুলা কন্ট্যাক্ট সারফেস থাকবে ওর কন্ট্যাক্ট ফোর্স হবে ততটা। এখানে আমি দেখতেছি কন্ট্যাক্ট ফোর্স সারফেস হচ্ছে একটা। যদি কন্ট্যাক্ট সারফেস একটা থাকে তখন দেখো তুমি খেয়াল করো, ও ওকে এদিকে ঠেলবে, একটা বলে F1 ক্রিয়াবল। আবার এইদিকে যেহেতু ক্রিয়াবল কাজ করতেছে, এদিকে ঠিক অপোজিট দিকে আমি যদি বলি, ঠিক অপোজিট দিকে একটা প্রতিক্রিয়া বলও কাজ করবে, সেটা F1 এর সমান। কিন্তু হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে বস্তুটা সামনে চলে যাচ্ছে। কিভাবে সামনে যাচ্ছে? কত ত্বরণে সামনে যাচ্ছে? এ ত্বরণে বস্তুটা সামনে যাচ্ছে। এখন যদি বস্তুটা এ ত্বরণের সামনে যায়, তখন তুমি একটা জিনিস অ্যাপ্লাই করো, একটা জিনিস খেয়াল করো। আমি যদি পুরো সিস্টেমের জন্য বলি, ফর সিস্টেম মানে পুরো সিস্টেমটার জন্য বলছে, পুরো ভরটার জন্য বলতেছে। আমার মনে পড়তেছিলাম সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন দেখো পুরো সিস্টেমের ম্যাস কতটুকু? m1 প্লাস m2 এ, এটাকে বলা যায় পুরো সিস্টেমের ম্যাস। এখন তুমি খেয়াল করো এখান থেকে পুরো সিস্টেমের ফোর্স কি? এফ আর F1 একই দিকে, কিন্তু এইখানে F1টা অপোজিটে, ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো? m1 প্লাস m2a, তাই তো? এখন দেখো F1 F2 যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া বল, ওরা পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, তখন কি হয় দেখো, F ইকুয়াল টু কি লিখতে পারি? m1 প্লাস m2a। তখন আমরা ইজিলি সিস্টেমের অ্যাক্সেলারেশনটা বের করতে পারি। এ কত হয় বলো? F বাই m1 প্লাস m2। কিন্তু আমাদের কন্ট্যাক্ট ফোর্সটা দরকার F1টা। এখন দেখো তুমি যদি F1টা অ্যানালাইসিস করতেই চাও, তখন শুধু কোন ম্যাচটা নিয়ে কাজ করা লাগবে? পরের ম্যাচটা m2। এখন আমরা যদি এই কাজটা করি m2 এর জন্য, m2 এর জন্য পুরো ফোর্স ডায়াগ্রামটা আবার লিখি, তো দেখো m2 এর উপর শুধু অ্যাক্টিভেট ফোর্স কোনটা? F1। যেহেতু সামগ্রিকভাবে বস্তুটা এ ত্বরণে গতিশীল, তাহলে বলাই যায় m2 এ ত্বরণে গতিশীল। তখন একটা কথা বলতে পারি যে কন্ট্যাক্ট ফোর্স F1 ইজ ইকুয়াল টু কি বলা যায়? m2a বলা যায়। এখন যদি তুমি m2a লেখো, এখন a এর ভ্যালুটা বসায় দাও। a এর ভ্যালুটা কি হবে বলো? m2 বাই m1 প্লাস m2 লেখা যায় ইন্টু f। এটা হচ্ছে কি আমাদের বলো F1। এটাই কি ছিল বলো? আমাদের কন্ট্যাক্ট ফোর্স ছিল, তাই না? এটা বের করা যায় কিন্তু কন্ট্যাক্ট ফোর্স এভাবে। আমার কিছুই না, দেখো আমরা শুধু সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ এটাকে ব্যবহার করা হচ্ছে। এটা ছিল দুইটা বস্তুর যখন কন্ট্যাক্ট ফোর্স থাকবে
তখন কন্ট্যাক্ট ফোর্সগুলো কীরকম হতে পারে। এটা দুইটা বস্তুর জন্য ছিল। জাস্ট আমরা আরেকটা ডায়াগ্রাম দেখবো, তখন হয় কি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। কীভাবে দেখো, এটা শুধু দুইটা বস্তু পর্যন্ত, এইটার মধ্যে এই পর্যন্ত বুঝতে মনে হয় তেমন সমস্যা হয়নি। এখন আমরা আরেকটা বস্তুর জন্য দেখতেছি। এখন তুমি দেখো, আমরা যদি সেকেন্ড চিত্রটা দেখি, ধারণাটা আমাদের আরও ক্লিয়ার হবে। তখন এটার জন্য আমরা একটা জেনারেল ফর্মুলা দাঁড় করে ফেলতে পারবো। এখন দেখো, যদি আমরা সেকেন্ড ফর্মুলাটা দেখি, মানে সেকেন্ড চিত্রটা দেখি স্পর্শ বলের ক্ষেত্রে, ধরো এখানে আমরা একটা বল নিয়ে কাজ, একটা বস্তু নিয়ে কাজ করবো না, বেশ কয়েকটা বস্তু ধরে নিলাম, আমরা তিনটা বস্তু নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। এখান থেকে তুমি ছোট্ট একটা জিনিস খেয়াল করো, এখানে কন্ট্যাক্ট সারফেস কয়টা, মানে কয়টা স্পর্শ তল আছে, ওরা পরস্পরকে স্পর্শ করে আছে, এরকম কয়টা তল আছে। এরকম আমরা দেখতেছি দুটা তল আছে, তাই না? আমরা দেখছি এটা দুটা তল ছিল ওদের স্পর্শ করা অবস্থায়। এখন তুমি দেখো, আমি যদি বাইর থেকে একটা বল দিই F, তাহলে এখানে কি হবে, F1 বল কাজ করবে, অবশ্যই কন্ট্যাক্ট ফোর্স। এর অপোজিটেও প্রতিক্রিয়া বল F1 কাজ করতেছে। কারণ দুটাকে কেন F1 লিখলাম জানো, একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া। কিন্তু যখনই সারফেস চেঞ্জ হয়ে যাবে তখন ও বলের মানটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন সেকেন্ড সারফেসের জন্য এটাকে আমরা নাম দিলাম F2, আর বাইরের প্রতিক্রিয়া বল এটার জন্য কি হবে, F2, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বল। এখন তুমি একটা জিনিস খেয়াল করতেই পারো, আমার যেহেতু কন্ট্যাক্ট সারফেস দুইটা, F1 F2, দুটার ভ্যালু বের করা লাগবে। প্রথমে আমাদের নিয়মটা কি, পুরো সিস্টেমটা নিয়ে কাজ করব, যেন বস্তুটা যে ত্বরণে গতিশীল এ, সে সিস্টেমটা বের করতে পারে। এখন তুমি খেয়াল করো, আমি যদি টোটাল সিস্টেমের জন্য কাজ করি, ফর সিস্টেমের জন্য বললে সামেশন অফ এ ফিজিক্যাল টু, এখন সিস্টেমের টোটাল ম্যাস কত, ভর কত, M1 M2 M3 এ। এখন তুমি দেখো F1 প্লাস F2 মাইনাস F2 মাইনাস F1, তো এখানে নেট ফোর্স কি থাকে বলো, এখানে নেট যে ফোর্সটা আছে, নেট ফোর্সটা হচ্ছে Fই থাকে, কারণ F1 এই F1-কে, F2 এই F2-কে প্রশমিত করে দিবে, তাই তো? শুধুমাত্র কোন বলটা কাজ করতেছে এখানে, শুধুমাত্র এখানে F কাজ করবে। আর এখানে একটা জিনিস দেখো, M1 M2 M3 এ, এটা লেখা যায়। তো এখন দেখো তো, আমরা যদি ওর অ্যাক্সেলারেশন বের করতেই চাই, তো F ইকুয়াল টু কি লেখা যায়, M1 M2 M3, এটা লিখতে পারলাম আমরা। এটা নিয়ে মনে হয় আপাতত তেমন কোনো সমস্যা হয়নি। এখন তুমি দেখো এ শেষ, বের করা, অ্যাক্সেলারেশন বের করা শেষ। এখন আমাদের বের করা লাগবে হচ্ছে F1, মানে ফার্স্ট কন্ট্যাক্ট ফোর্সটা কত। এখন তুমি দেখো, ফার্স্ট কন্ট্যাক্ট ফোর্স যদি নিতে চাই, আমাদের F1 থেকে পুরো সারফেসটা কনসিডার করা লাগবে। এখন তুমি যদি F1 থেকে পুরো সারফেসটা কনসিডার করো, দেখো এইখান থেকে পুরো সারফেসটা কনসিডার করবো, মানে এখান থেকে যারা আছে তাদেরকে কনসিডার করবো। এদের জন্য দেখো, যদি আমরা সেকেন্ড দুইটা সারফেসের জন্য কনসিডার করি, এখন এদের জন্য F লেখো, F1, কিন্তু দেখো এখানেও F2 আর F3 আছে, কিন্তু এরা পরস্পরকে প্রশমিত করে ফেলছে। আমি যদি সুবিধার জন্য একটু লিখিয়ে দেখো, প্লাস F2 লেখা যায় কিন্তু মাইনাস F2 ইজ ইকুয়াল কি লিখবো, M2 প্লাস M3 এ। তুমি বুঝতেছো ব্যাপারটা, দেখো F2 কে প্রশমিত করে ফেলবে, ইফেক্টিভ ভাবে কাজ করবে কে, F1। তো F1 এর জন্য আমি লিখতে পারি M2 প্লাস M3 এ। এখান থেকে খেয়াল করো তো A এর ভ্যালু কত, F1 বাই M2, বা এখানে ইচ্ছে করলে আমি একটা চাইলে A এর ত্বরণতে বের করতে পারি, কিন্তু ত্বরণ আগেই বের করে ফেলছি আমরা, তাই না? এখানে শুধু ত্বরণের মানটা বসাই দিই আমরা। ত্বরণের মানটা যদি বসায় দাও তুমি, তখন কি দেখবা, F ছিল M1 বাই M1 প্লাস M2 প্লাস M3, তখন কি হয় উপরে M2 প্লাস M3, নিচে কি লেখা যায়, M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। এটা ছিল দেখো আমাদের ফার্স্ট কন্ট্যাক্ট ফোর্স, তাই তো? প্রথম স্পর্শ বল। এটাকে একটু ব্রেকেট দাও, দেয়া যায়। আর এখানে একটা জিনিস দেখো, আরেকটা কন্ট্যাক্ট ফোর্স কিন্তু বাকি, সেটা হচ্ছে F2। এটা শুধুমাত্র কার উপর কাজ করছে, F3 এর উপর। তখন কি কাজ করা যায়, আমরা জাস্ট পরের অংশটা নিয়ে কাজ করব। পরের অংশের উপর ইফেক্টিভ বল একটাই, F2, সেটা শুধুমাত্র কাকেই ডিসপ্লেসমেন্ট করতেছে বলো, ত্বরণ দিচ্ছে, অ্যাক্সেলারেট করতেছে, M3-কে। সেকেন্ড কন্ট্যাক্ট ফোর্সের জন্য F2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি M2A। তখন দেখো কি হয়, M2 বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু F। সরি, এখানে আমার এটা লিখলাম, এখানে F হবে। এখন তুমি ছোট্ট একটা জিনিস খেয়াল করো,
তো এই যে ফর্মুলাগুলো ছিল, এটা ছিল প্রথম সারফেসে কন্ট্যাক্ট ফোর্সের জন্য, এটা ছিল দ্বিতীয় সারফেসে কন্ট্যাক্ট ফোর্সের জন্য। তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম সারফেসের পরে যে দুইটা ভর ছিল সেটা নিচে ছিল টোটাল ভর ইনটু কে এফ, আর এফ টুটা কী ছিল বলো, এর পরের সারফেসে যে ভরটা আর নিচে ছিল টোটাল ভর, এটা বের করতেই পারো। এখন দেখো এদের ফোর্স ডায়াগ্রাম দিয়ে আমরা দেখলাম যে ওদের কন্ট্যাক্ট ফোর্সটা কি হতে পারে। এখন কন্ট্যাক্ট ফোর্সের জন্য দেখো যে কন্ট্যাক্ট ফোর্স হবে কি, ওর পরের ম্যাসগুলা ডিভাইডেড বাই টোটাল ম্যাস ইনটু কি ওর টোটাল ফোর্স, এটা বের করাই যায়। এখন দেখো আমি যদি তোমাদের কন্ট্যাক্ট ফোর্স দিয়ে ছোট কিছু ম্যাথও বলি, তোমরা বের করতে পারবা যে এদের কন্ট্যাক্ট ফোর্স কত, এদের কন্ট্যাক্ট ফোর্স কত। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি কন্ট্যাক্ট ফোর্স বের করতেই বলতে পারি, একটা এক্সাম্পল দিলাম, ধরো এখানে একটা ম্যাস ছিল, সেটা ছিল 10 কেজি, এখানে একটা ম্যাস সেটা হচ্ছে 8 কেজি, এখানে একটা ম্যাস সেটা হচ্ছে 6 কেজি। আমি বাইর থেকে একটা বল দিলাম, বলটা হচ্ছে 100 নিউটন। তো এখানে বলো কন্ট্যাক্ট ফোর্স ছিল, এটা হচ্ছে 1 নম্বর কন্ট্যাক্ট ফোর্স, এটা হচ্ছে 2 নম্বর, কারণ সারফেস কয়টা বলো, 2টা। আমি তোমাকে বললাম F1 আর F2 কত সেটা বের করতে। এখন তুমি পারবা। F1 এর জন্য একটু আগে ফর্মুলা লিখলাম, F1 এর জন্য এটা থেকে টোটাল ভরটা, তাই এটা থেকে টোটাল ভরটা কত বলো, 8 + 6, আর নিচে কি হবে পুরো সিস্টেমের ভর 10 + 8 + 6 মাল্টিপ্লাই বাই টোটাল অ্যাপ্লাইড ফোর্স। টোটাল অ্যাপ্লাইড ফোর্স কত ছিল 100, তো এত নিউটন। আর এখানে বলো তো F2 এর জন্য কি লিখবা, এই সিস্টেমটার 6 নিচে 10 + 8 + 6 মাল্টিপ্লাই বাই 100 নিউটন। এটা ছিল F1, এটা হচ্ছে F2, ওদের কন্ট্যাক্ট ফোর্সগুলো বের করা শেষ। এগুলো ছিল আমাদের স্পর্শ বল নিয়ে কথাবার্তা, যে কন্ট্যাক্ট ফোর্স বের করতে হবে। এরকম করে অজস্র যদি বলগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তুমি খুব সহজেই ওদের এরকম বলের ফোর্স ডায়াগ্রামগুলো এঁকে তুমি ফর্মুলা ডিরাইভ করে এটা বের করে ফেলতে পারো। খুবই সহজ ছিল এই টপিকটা। এখন আমরা এরপরের টপিকে যাব, এরপরের প্রকারভেদটা। তো একটা ছিল কি স্পর্শ বল নিয়ে, আরেকটা টপিক যদি আমি বলি অস্পর্শ বল, মানে যে বলটা পরস্পর স্পর্শ করতেছে না, অস্পর্শ বলের ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি কি কাজ করতে পারো, অস্পর্শ বলের ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু দেখাতেই পারি, যে অস্পর্শ বলের ক্ষেত্রে আমি শুধু ফর্মুলাটা বলবো কি টাইপের বল হতে পারে। তো মনে ইলেকট্রিক ফোর্স পড়তেছিলাম, Fe = QE। তো অস্পর্শ বলটাকে আমরা এক্স্যাক্টলি বলবো নন কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স ন। এখন তুমি মানে ইলেকট্রিক ফোর্স পড়তেছিলা, তড়িৎ বল Fe = QE, আর অথবা ম্যাগনেটিক ফোর্স QVB, এই সবগুলাই হচ্ছে কি বলেন নন কন্ট্যাক্ট ফোর্স। এগুলো তুমি জানো, এই বলগুলো যদি লাগতেছে আমাদের, তখন কি হচ্ছে না বলেন, পরস্পরের সাথে স্পর্শে যে আসা লাগবে এটা বাধ্যবাধকতা নাই, ওরা স্পর্শে নাও আসতে পারে। তো এখানে দেখো খুব ইজিলি আমরা দুইটা টপিক সম্বন্ধে আলোচনা করে ফেলছি, একটা ছিল স্পর্শ বল আর একটি স্পর্শ বল, অস্পর্শ বল। ওদের মধ্যে পার্থক্যগুলো দেখে ফেললাম কিভাবে কাজ করে। এখন এরপরে আরেকটা টপিক একটু পড়বো আমাদের, এরপরে টপিকটা হবে যে আরেকটা প্রকারভেদ ছিল মনে আছে, সাম্য বল অসাম্য বল। এখনকার আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে কি বলেন সাম্য বল নিয়ে কথাবার্তা। এখন তুমি যদি সাম্য বল নিয়ে পড়তেই চাও, সাম্য বলের একটা ব্যাপার হচ্ছে কি সামেশন অফ F = 0 থাকবে, মানে ওর যে নেট ফোর্স থাকবে তা শূন্য। নেট ফোর্স শূন্য হওয়া মানে কি, ওর এক্সেলারেশন 0 থাকবে, মানে V অলওয়েজ কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। মানে কোনো একটা সিস্টেমের উপর যদি সাম্য বল কাজ করে তখন কি হয়, ওর কোনো ত্বরণ কাজ করতেছে না, আর ওর বেগটা থাকবে কি বেগ জানো, ওর বেগটা হবে সমবেগ। এক্সেলারেশনের যে ব্যাপারটা ছিল এটা একটু বলতে পারি, এই ইনফরমেশনগুলো একটু জেনে রাখা ভালো। আর সাম্য বলের ক্ষেত্রে তাহলে আমি বলতেছি বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তো সাম্য বলের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে কি আমরা যে সুতার টানগুলো দেখবো। আর তাহলে বলো অসাম্য বলের জন্য কি হবে, অসাম্য বল, এটা সাম্য বল ছিল, এখন অসাম্য বলের জন্য আরেকটা কথা বলা যায় অসাম্য বল। অসাম্য বলের জন্য বলা যায় সামেশন অফ F = কি থাকবে m এ, কারণ একটা ওদের একটা এক্সেলারেশন থাকবে। তখন তুমি বুঝতেছো a এর মানও 0 না, আর v কখনোই কনস্ট্যান্ট থাকবে না, সমবেগে থাকবে না, vটা পরিবর্তিত হতে থাকবে, মানে পরিবর্তনশীল থাকবে v। তো এইটা ছিল সাম্য বল আর অসাম্য বলের যে বেসিক ডিফারেন্সটা, একদম মৌলিক পার্থক্যগুলো ছিল এগুলো। এখন আমরা সাম্য বলের কয়েকটা উদাহরণ এগুলো একটু দেখবো। তো এখানে দেখো আমরা সাম্য বল অসাম্য বল নিয়ে একটু পড়া হচ্ছে, এখানে একটু দেখা হলো আমাদের।
এখন আমরা সাম্যবল অসাম্যবলের কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলো দেখব। তো সাম্যবল অসাম্যবলের ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে সুতার টান বের করাটা। এটা অবস্থা একটা ঝুলন্ত বস্তুর জন্য, একটা ঝুলন্ত অবজেক্টের জন্য। ঝুলন্ত বস্তুর জন্য আমরা যদি সুতার টান বের করতে চাই তখন কি কাজটা করব? এখন দেখো, ঝুলন্ত বস্তুর জন্য যখন সুতার টান বের করতে চাইবা তুমি বা দেখবো, তখন এই ব্যাপারটা কি, অবশ্যই টানের কয়েকটা বেসিক কনসেপ্ট একটু জানা লাগবে। তো আমরা জাস্ট কয়েকটা ডায়াগ্রাম ফলো করবো। এখন দেখো, এখানে ফার্স্টে একটা অবজেক্ট এম দেয়া আছে তোমাকে, আর সবসময় রাখবা যে কোনো একটা অবজেক্টের ওয়েট কোথায় কাজ করে, ওজন কোথায় কাজ করে, খাড়া নিচের দিকে কাজ করবে এমজি। আর টানটা কি, ধরো কোনো কিছু ধরে রাখছো তুমি, টান কাজ করতেছে, টান কোথায় কাজ করে জানো? টানের একদম বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, যেই বিন্দুতে ঝুলে আসে টান কাজ করবে ঝুলন বিন্দুর দিকে। মানে এই যে টেনশনটা, সুতার টান, এটাকে টেনশন দ্বারা ডিনোট করবো, টি সবসময় কি কাজ করবে? ঝুলন বিন্দুর দিকে। আর যেহেতু সাম্য বল, ওরা পরস্পর কি সমান, এই জন্যই তো ওদের দেখো টি মাইনাস এমজি করো ইকুয়াল টু জিরো, মানে টি আর এমজি পরস্পর সমান। তাহলে সাম্য বলের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বলতে পারি টান বস্তুর হার সমান ওজনের সমান। এই ক্ষেত্রে এই কথাটা বলা যায় না? তাহলে বলো, কোনো একটা বস্তুতে, একটা ঝুলন্ত বস্তুতে একটা বস্তু এমনি ঝুলতেছে, ওর টানটা কার সমান হবে? ওজন। তাহলে 1 কেজি ভরে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, আমি বললাম বলো ওর টান কত, তুমি ইজিলি বলতে পারো 1 × 9.8। তাহলে কত নিউটন হবে? ওর ওজনটা 9.8 নিউটন, তাই না? এইটা একটা ব্যাপার গেল। এটা তো একটা বস্তু ঝুলানোর জন্য ছিল। এখন দেখে তো, যদি অনেকগুলো বস্তু ঝুলতেই থাকে, তাহলে এভাবে বলতে পারি না তুমি একটা জায়গায় ঝুলে আসো, তোমার একটা ফ্রেন্ড তোমার পা ধরে ঝুলে আসে, ওর নিচে আরেকজন ঝুলে আসে, তাহলে কি হইতেছে? একটা বডি ঝুলে আসে নাকি অনেকগুলা বডি, অনেকগুলা কানেক্টিং বডি যদি ঝুলে থাকে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? এটা ছিল আমাদের 1 নম্বর চিত্রটা। এখন যদি 2 নম্বর চিত্রটা দেখাই আমাদের, যে কতগুলো কানেক্টিং বডি ঝুলে আছে, ধরো এটা একটা বডি, একটা বস্তু, এটা একটা বস্তু ঝুলে আছে। তো এই বস্তুটা ছিল M2 আর এই বস্তুটা হচ্ছে M1। তো এই জন্য কি করা লাগবে জানেন? এক্স্যাক্টলি আমাদেরকে এগুলো এখানে ম্যাস অ্যানালাইসিস করা লাগবে, ভরের বিশ্লেষণ। ভরের বিশ্লেষণটা কি? ফার্স্টে আমরা একটা একটা বস্তু নিয়ে কাজ করব, আর ওদের জন্য এক একটা ইকুয়েশন, একটা একটা ফর্মুলা দাঁড় করাবো। এখন দেখো, M1 ভরের বস্তু ছিল, ওর ওজন কোথায় কাজ করতেছে? নিচে, M1g। তো এখন আমাদের ফার্স্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাকে ধরে নিব জানো? M1। আমরা ধরে নেব M1 ছাড়া আর কেউ নাই। M1 নিচে, M1g। আর এখানে একটা জিনিস বলো, M1 এর জন্য কানেক্টিং পয়েন্ট কোনটা? এটা না? M2 এর এ পয়েন্টে ঝুলে আছে সে, কানেক্টিং পয়েন্ট এইটা। তাহলে টান কোন দিকে কাজ করবে? একটু আগে বলতেছিলাম ঝুলন বিন্দুর দিকে। তাহলে T1 উপরে কাজ করবে। এখন M1 তো কোনো মুভ করে নাই, তাই না? তাহলে ওর টান সমান, তাহলে এই অংশে টান T1 এর মান আমরা ইজিলি লিখতে পারি M1g। এটা লেখা যায়। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, M2 বস্তুর জন্য আসবো। এখন আর M1 কে আমরা কনসিডার করবো না। এখন M2 এর জন্য ওর বলগুলো বের করো। M2 এর ওজন কোথায় কাজ করে? M2g নিচে। কিন্তু দেখো M2 আবার এখানে M1 এর সাথে কানেক্টেড, তাহলে M2 একটা টান ফিল করবে নিচের দিকে T1। আমি বলছি যে পয়েন্টে কানেক্টেড সেই পয়েন্ট থেকে। তাহলে দেখো M2 কয়টা পয়েন্টে কানেক্টেড? 2টা, উপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, এই পয়েন্টটা। তো এই পয়েন্টের জন্য এই টানটার নাম হবে T1। কেন জানো? একই তারে, দুইটা বস্তুর মধ্যবর্তী একই তারে কখনো ভিন্ন টান কাজ করে না। তো ওকে T1 এ টানলে ও ওকেও T1 এ টানবে, ক্রিয়া প্রতিক্রিয়া বল, দ্যাটস ইট। T1 কিন্তু অপোজিট ডিরেকশন। এখন বলো, M2 এর জন্য এই পয়েন্টটাও ঝুলন বিন্দু না? তাহলে T2 কানেক্টিং পয়েন্ট কোথায়? উপরে। এখন এখন তো আমাদের ব্যাপারটা কি বলো, এখানে আমরা এখন শুধু M2 কে নিয়ে ভাবতেছি। এইটা যখন অবস্থা T2 উপরে, আর T2 এর সমান বলকে M2g আর T1 ওকে নিচে ব্যালেন্স করতেছে, তখন আমি ইচ্ছে করলে লিখতে পারি কি, T2 ইকুয়াল টু লেখা যায় কি M2g প্লাস কি T1। এখানে চাইলে তুমি T1 এর মানটা বসাইতেই পারো, M2g প্লাস কি M1g। না বসাইলেও হয়, তো তুমি লিখতে পারো। এটা ছিল যদি দুইটা বস্তু থাকে। এখন দেখো, এখানে যদি 3টা 4টা বস্তু থাকে, প্রত্যেকটা অংশে টানটা বের করতে পারবো না। এখন ইজিলি ম্যাথগুলো করা যায়। ধরো আমি কোনো কারণে এটাকে 10 কেজি বললাম, এটাকে 12 কেজি বললাম। আমি বললাম বলো ওদের টানের পরিমাণটা বের করো। আমি বললাম এ পয়েন্টে টান বের করো, মানে T2 বের করতে বলছে। তখন তুমি কি করবা? T1 বের করতে পারো, M2g দেখে T1, অথবা একই সাথে M1 M2 এর ভ্যালু বসায় দাও, তখন T2 তো এমনিই বের হয়ে যায়। বুঝতেছো নাকি বুঝতেছো না? এই জিনিসগুলো বোঝা উচিত। একদমই সোজা ছিল, তাই না? আচ্ছা,
এটা ছিল আমাদের ঝুলন্ত বস্তুর কনসেপ্টটা, সুতার টান নিয়ে যদি একটা বস্তু ঝুলতে থাকে মাল্টিপল বস্তুগুলা। অবশ্যই এখানে একটা ব্যাপার ছিল কি বলো, বস্তুগুলা কিভাবে ঝুলতেছে বলেন, হরাইজন্টালি, তাই না, ওদের টান বের করাটা। তো আমাদের ঝুলন্ত বস্তুর জন্য সুতার টানটা একটু দেখলাম আমরা এই একটা টপিকে। তো এটার জন্য এই টপিকের ক্ষেত্রে অবশ্যই একটা বলা দরকার ছিল, এখানে বস্তুগুলো ঝুলতেছিল উলম্ব তলে। উলম্ব তলে মানে একটা ভার্টিক্যাল প্ল্যানে লম্বালম্বি ঝুলতেছিল, ওদের টানটা বের করছে। এখন এইভাবেও থাকতে পারে যে সুতা দ্বারা যুক্ত থাকে কিন্তু ওরা আনুভূমিক তল বরাবর সুতা দ্বারা যুক্ত থাকবে। তখন এই ব্যাপারটা কি হবে বলো, তখন এই ব্যাপারটা নিয়েও আমরা কাজ করতে পারি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তো এই আরেকটা টপিক একটু বলতেছে, আনুভূমিক তলে যুক্ত বস্তুর টান, সেটা বলতেছে। আনুভূমিক তলে বস্তুগুলো যদি যুক্ত থাকে ওদের ক্ষেত্রে টান কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু দেখবো। তো আনুভূমিক তলে যুক্ত বস্তুর টানের ক্ষেত্রে দেখো খেয়াল করো, ফার্স্টের ক্ষেত্রে আমরা সবাই বলি এটার জন্য আগে চিত্রগুলো আঁকাটা ইম্পর্টেন্ট। তো আমি বলতেছি এখানে একটা বস্তু আছে, আমাদের তলটা একটু বাঁকা হয়ে গেছে, আমার তলটা একটু স্ট্রেটলি আঁকতেছে। তুমি খেয়াল করো এখানে একটা বস্তু, এখানে আরেকটা বস্তু ছিল, ওদের তো আমার নাম দিতেই পারি, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে কি বলো M2। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানো, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওরা কানেক্টেড, ওরা পরস্পরের সাথে যুক্ত। এখন তুমি বাহিরের দিকে এফ বল প্রয়োগ করতেছো, তোরা এফ বলে যাচ্ছে সামনে, আর এখানে আমি বলতেছি না সাম্য বল, এখানে হচ্ছে ওরা গতিশীল। তোরা যদি গতিশীল থাকে অবশ্যই এদিক বরাবর কি কাজ করবে, ত্বরণ কাজ করবে। এখন একটু আগে বলতেছিলাম বলো ওদের মধ্যবর্তী টান কত। এখন আমরা যদি ওদের মধ্যবর্তী টানটা বের করতে চাই, তুমি তখন এখানে একটা জিনিস খুব সুন্দর করে বোঝা লাগবে যে এখানে ওরা একটা কানেক্টিং বডি আছে, আর যে কোনো সময়ে ফোর্সের যে কোনো অ্যানালাইসিসের সময় তুমি ভর ধরে ধরে অঙ্ক করবা। ভর ধরে অঙ্ক করা মানে আগে তুমি M1 এর জন্য ইকুয়েশন লিখবা, এরপর M2 এর জন্য। আর একটু শর্টকাটলি বলা যায় যতগুলা ম্যাথ থাকে ততগুলো ইকুয়েশন বের হয়ে যায়। এখন দেখো আমরা যদি ভর ধরে অঙ্ক করতে চাই, এখন আমরা ফার্স্টে M1 ভরটাকে দেখবো। এখন তুমি যদি M1 ভরটাকে দেখো, এফ এদিকে কাজ করতেছে, ওর কানেক্টিং পয়েন্ট এইটা, ওর কারণে টান অপোজিটে কাজ করতেছে টি। এখন দেখো তাও M1 বস্তুটা সামনের দিকে চলে যাচ্ছে এ ধরনের, তাহলে M1 এর জন্য আমি যদি ওর নেট ফোর্স M1A বলি, এটা কার সমান, এফ মাইনাস টি এর সমান, এটা বলা যায়। এটা এক নম্বর ইকুয়েশন আসলো। এখন না আমরা M2 বস্তুর জন্য দেখব। আর এখানে একটা জিনিস, ওজন কাজ করবে না আনুভূমিক তলে, নিচে ওজন আর প্রতিক্রিয়া বল পরস্পরকে কি করে দিচ্ছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে। এখানে তুমি আরেকটা জিনিস দেখতে পারো, আমি যদি M2 বস্তুর জন্য নেই, M2 বস্তুর জন্য দেখো ওর কানেক্টিং পয়েন্ট এখানে টি, আর ও এ ত্বরণে যাচ্ছে, ওর উপর কিন্তু সরাসরি ফোর্স অ্যাপ্লাই হয় নাই, টানের কারণে সে সামনে যাচ্ছে। পিছনে কোনো ফোর্স আছে নাই, কারণ পিছনে কোনো কানেক্টিং বডি নাই ওর। তখন কি লিখতে পারি, M2A ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি টি। এটা ছিল এক নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন যদি আমরা 1+2 করি তখন কি হবে বলো, 1+2 করলে তুমি এখান থেকে একটা জিনিস দেখতেছো, M1 প্লাস M2 এ কমন নাও ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এফ। তো এফ লেখা যায়, তো এখান থেকে তুমি ইচ্ছা করলে চাইলেই এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। এ কি হবে, এফ বাই M1 প্লাস M2। এখন আমরা কি কাজ করবো জানো, এখন 2 নাম্বার ইকুয়েশনে এ এর ভ্যালুটা বসাই দিব। যদি 2 হতে 2 নাম্বার ইকুয়েশনে এর ভ্যালুটা বসাই দিই, টি ইকুয়াল টু হবে কি বলো, M2 বাই M1 প্লাস M2 ইন্টু এফ। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, টান। তো এইভাবে দেখে খুব সহজেই একটা বস্তু টু বস্তু তুমি অ্যানালাইসিস করে ওদের মধ্যবর্তী টানগুলো বের করে ফেলতে পারো। এগুলো সহজ ছিল কিন্তু, একদমই সহজ। তো এটা একটা চিত্রের জন্য আমরা দেখলাম, এই জিনিসগুলো আমরা আরও বেশ কয়েকটা চিত্রের জন্য দেখলে ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং লাগবে আমাদের। হ্যাঁ, আমরা একটু দেখবো এটা। টান বের করা শেষ, আমরা যদি এখন আরেকটা ডায়াগ্রাম আঁকি তখন কি হবে। আরেকটা ডায়াগ্রাম আঁকার জন্য আমি সব কিছুই মুছে দিলাম, যেন এইটা তোমার একটু প্র্যাকটিস করো আমার সাথে সাথে। তো 2 নাম্বার চিত্রের জন্য আমি হ্যাঁ বলতে পারি, এখানে একটা অবজেক্ট আছে M1, এখানে একটা অবজেক্ট আছে M2, এখানে একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে কি বলো, M3। তো আমি বলতে পারি, ধর নাম দিলাম, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে কি বলো M3। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওরা কানেক্টেড পরস্পরের সাথে সিমিলারলি সেম আগের মতো। এখন ব্যাপারটা কি হবে বলো, তোমাকে জাস্ট বলো এখানে কয়টা ম্যাচ ছিল, 3টা। তো এখানে কাজটা কি হবে বলো,
কয়টা ইকুয়েশন পাবো আমরা? 3টে ইকুয়েশন পাবো। এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করতে পারো, আমরা যদি ফার্স্টের M1 বস্তুর জন্য নেই, এফ সামনে কাজ করতেছে, ওর জন্য কানেক্টিং পয়েন্ট এইটা, তাই না? তাহলে ওর কারণে একটা সিস্টেমটা T1 এদিকে কাজ করতেছে, তাহলে কি হবে? পুরো সিস্টেমটা যদি এ ত্বরণে আগাইতে থাকে সামনে, তখন তুমি কি লিখতে পারো? M1A ইজ ইকুয়াল টু কি? এফ মাইনাস T1, শেষ M1 এর জন্য। এখন বলো, তোমরাই চেষ্টা করো M2 এর জন্য সমীকরণটা কি হবে। এখন M2 এর জন্য বলটা বের করো, ওর জন্য এটা কানেক্টিং পয়েন্ট, তাহলে এখানে T1, কারণ একই তারে ভিন্ন টান কাজ করতে পারবে না, ওর জন্য কানেক্টিং পয়েন্ট এইটা, এটা অবশ্যই কি হবে বলো? T2, কারণ এটা আরেকটা বস্তু অতিক্রম করে ফেলছে। তো এখানের জন্য যেহেতু বস্তুটা এদিকেই যাচ্ছে, T1টা বড়, T2 ছোট, তখন কি বলা যায়? M2A ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2, এটা বলতে পারি। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি সবার লাস্টে M3টা বের করতে চাই, M3 বের করতে চাইলে কি হবে? M3-র জন্য শুধু এদিকে T2ই কাজ করে, পিছনে আর কোনো বল নাই, তো M3A ইজ ইকুয়াল টু T2, এটা বের করা যায়। এখন তুমি দেখো, 3টা সমীকরণকে তুমি যোগ করো, যোগ করলে কার ভ্যালু বের হয়ে যাবে? এ, যদি এটাকে বলি 1, এটাকে বলি 2, এটাকে বলি 3, তুমি 1 প্লাস 2 প্লাস 3 করলে এখান থেকে তুমি দেখবে কি জানো? এ ইকুয়াল টু আসবে এফ বাই M1 M2 M3। তাহলে এখন খুব ইজি হয়ে গেছে, তুমি যদি 3-এ বসায় দাও তখন T2 এর ভ্যালু বের হয়ে যাবে, আর যদি তুমি এটাকে চাইলে 1-এ বসাতে পারো, তুমি চাইলে এটাকে 2-এ বসাতে পারো, আমি ধরো বললাম 1-এ বসায় দিলে দেখবা T2 এর ভ্যালু বের হয়ে গেছে। তো এইভাবে ম্যাথগুলা। এখন তুমি দেখো, খেয়াল করো, এটাকে বললাম 10 কেজি, এটাকে বললাম 6 কেজি, আর এটাকে বললাম কত কেজি? M1-কে বললাম 8 কেজি। এখন বলতে পারে টান বের করো। এখন দেখো জাস্ট ম্যাসের মানগুলো বসায় দাও, আর অ্যাপ্লাইড ফোর্স বলে দিলাম 100 নিউটন। এখন এই ম্যাথটা ইজি হয়ে যাবে, জাস্ট বসায় দাও। তো বারবারই বলতেছিলাম, টানের এই ম্যাথগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমাকে ম্যাথ অ্যানালাইসিস করা লাগবে। প্রত্যেকটা বস্তুর ভরটাকে আল্লাহ আল্লাহ করে ধরে ওদের জন্য এক একটা ইকুয়েশন বিল্ড আপ করবা, দেন তুমি ইউ সলভ ইট। ওকে, তো আমাদের সুতার টান নিয়ে বেশ কিছু জিনিস একটু গেল, যে সুতার টানের জন্য কি কাজ করতে পারে না পারে, এই জিনিসগুলো আমরা দেখলাম, সুতার টানের যে ব্যাপারগুলো ছিল। এখন এরপরে সুতার টানের এই ব্যাপারটা শেষ হয়ে যাওয়ার পর এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিসটা একটু আলোচনা করব, সেটা হচ্ছে ঘূর্ণনশীল বস্তু। একটা বস্তু যদি ঘুরতে থাকে তখন কি কাজটা হবে, বা তখন ওর যে টানটা প্রয়োগ তৈরি হচ্ছে, এই টানটা আসতেছে কোত্থেকে? একটা ঘূর্ণনশীল বস্তুর জন্য। এখন তুমি ঘূর্ণনশীল বস্তুর জন্য এভাবে কাজ বলতে পারো, একটা বস্তু দুইটা তলে ঘুরতে পারে, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেনে অথবা আনুভূমিক তল বরাবর ঘুরতে পারে, অথবা একটা বস্তু উলম্ব তল বরাবর ঘুরতে পারে। তো লিটারালি এখন এটা দেখে বুঝতেছে একটা বস্তু কয়টা তল বরাবর ঘুরতে পারে? দুইটা, একটা হচ্ছে আনুভূমিক তল, আর একটা হচ্ছে কি তল বলো? উলম্ব তল। এখন ফার্স্টেই যদি আমরা আনুভূমিক তল নিয়ে কাজ করি, আনুভূমিক তল বরাবর কাজ করতেছে। এখন আনুভূমিক তল নিয়ে কাজ করলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। আনুভূমিক তল নিয়ে যখন তুমি কাজ করতেছো তখন একটা জিনিস লিখতেই পারো, কীভাবে লিখতে পারো? যে একটা বস্তু ধরো হরাইজন্টাল প্লেনে ঘুরতেছে, এখন আনুভূমিক তল নিয়ে ঘোরা মানে কি বোঝায়? এটা হচ্ছে আনুভূমিক তলে ঘোরা, এইভাবে ঘুরতেছে একটা অবজেক্ট। আর যদি বলি না, একটা অবজেক্ট এইভাবে রোটেট করতেছে, মানে সে উলম্ব তলে, মানে তোমার রুমের ফ্যান যেভাবে ঘুরতেছে সেটা কীভাবে ঘুরতেছে? আনুভূমিক তল। আর মনে হয় অনেকে দেখছিল আর কি, নাগরদোলা বা সামথিং লাইক দ্যাট, ও যে ঘুরতেছে এভাবে করে, সেটা হচ্ছে কি তল বলো? উলম্ব তলে ঘুরতেছে। তো আনুভূমিক তলে যদি ঘুরে, তুমি দেখো আনুভূমিক তলে ঘুরতেছে, এ বরাবর জি এর কোনো ইফেক্ট থাকে না। তো একটা অবজেক্ট যদি, আমি বললাম এখানে এম ভরের একটা অবজেক্ট ঘুরতেছে ভি ভেলোসিটিতে, তখন ওর যে টানটা কাজ হচ্ছে, এখানে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে জানো? টানের কারণে। কেন বলো? কানেক্টিং পয়েন্টে এখানে। তো টান সবসময় কাজ করে কিভাবে বলো? কানেক্টিং পয়েন্টের দিকে। তখন আমি এখানে একটা কথা বলতেই পারি, ওর যে টান ছিল টি, সেটা ওর এফসি এর সমান, কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলটাকে তৈরি করছে। তো টি ইকুয়াল টু কি বলা যায় বলো? এফসি ইকুয়াল টু কি বলা যায় তখন? এম ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে টি ইকুয়াল টু আসে কি বলো? এম ভি স্কোয়ার বাই আর।
তাহলে একটা বস্তু যদি আনুভূমিক তলে ঘুরে ওর টানটা হবে কি বলো, ওর কেন্দ্রমুখী বলে সমান। এটা বলতেই পারি আমরা, এটা নিয়ে মনে হয় তেমন কোনো সমস্যা নাই, এটা জানা যায়। এটা হচ্ছে আনুভূমিক তলে ঘূর্ণন। এখন যে ঘূর্ণনটা দেখব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটাকে আমরা বলবো যে উলম্ব তলে ঘূর্ণন। একটা বস্তু যদি উলম্ব তলে ঘুরতে থাকে তখন কি কাজটা করবে। এখন উলম্ব তলে ঘূর্ণন মানে তুমি কি বুঝতেছো? উলম্ব তলে ঘূর্ণন মানে বুঝতেছো একটা বস্তু ঘুরতেছে, লম্বালম্বি ভাবে ঘুরতেছে। তো এই যে টপিকটা ছিল, টপিকটা হচ্ছে ঘূর্ণনই, কিন্তু হচ্ছে এটা আমরা একটু দেখব উলম্ব তলে ঘূর্ণন। একটা বস্তুর উলম্ব তলে ঘূর্ণনটা দেখব। উলম্ব তলে ঘূর্ণনের জন্য আমি এইভাবে একটা চিত্র সহায়তা নিয়ে নিব। আর এখানে একটা সার্কেল ড্র করব। সার্কেলের ক্ষেত্রে উলম্ব তলে যখন ঘুরবে অবশ্যই জি কাজ করবে। তো ও না, ধরো এইভাবে বলতে পারি দুইটা পয়েন্ট কাজ করে, একটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, আরেকটাকে আমরা এইভাবে টানতে পারি, একটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। তো এটাকে আমরা বলতেই পারি এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তো ওর দুইটা পয়েন্ট ছিল। আর এখানে একটা জিনিস বলতে পারি, ওর রেডিয়াসটা ছিল হচ্ছে কি বলো, এই যে রেডিয়াসটা হচ্ছে কি আর, একটা অবজেক্ট। এখন আমি বলতেই পারি অবজেক্টটা এম ম্যাক্সিমাম পয়েন্টে ছিল। তো ও যখন ঘুরতেছে ম্যাক্সিমাম পয়েন্টের ক্ষেত্রে এখানে ওর ভ্যালোসিটি আমি বলে দিলাম ছিল হচ্ছে v1। আর মিনিমাম পয়েন্টের জন্য, কারণ ভ্যালোসিটিগুলো চেঞ্জ হচ্ছে, ক্রমাগত দিক চেঞ্জ হচ্ছে, ভ্যালোসিটি v2। এখন তুমি দেখো এই পয়েন্টের জন্য ওর ওয়েট কোথায় কাজ করে, mg কোথায় কাজ করবে, নিচে। আর টেনশন কোথায় কাজ করবে, আমরা জানি টেনশন সবসময় কাজ করে কানেক্টিং পয়েন্টের দিকে, টেনশন কাজ করবে নিচে। ধর এটাকে টিএইচ দ্বারা বলবো, হাই পয়েন্টে টেনশন কাজ করবে। আর দেখো এই দুটা মিলে কি তৈরি করতেছে, ওর সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে আমি বলতেই পারি এই দুইটা মিলে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করতেছে। তখন তুমি বলতে পারো ম্যাক্সিমাম পয়েন্টে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, কেন্দ্রমুখী বলটা কে কে তৈরি করতেছে, টি হাই পয়েন্টে টেনশনটা প্লাস কি এমজি। আর এখানে আমরা লিখতে পারি না টি হাই ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, এফ সি মাইনাস এম জি। আর এফ সি সমান সমান খুব সহজেই বলতে পারি এম ভি ওয়ান স্কোয়ার বাই আর মাইনাস এম জি। তো এখান থেকে একটা কথা বলা যায়, এটা ছিল হাইয়েস্ট পয়েন্টে কি বলার, ও টেনশন, যে একটা ম্যাক্সিমাম পয়েন্টে থাকলে কি পরিমাণ টেনশন কাজ করবে। এখন আমরা একটা কাজ করতে পারি, ম্যাক্সিমাম পয়েন্টে তো টেনশন বের করা শেষ, এখন আমরা বের করব হচ্ছে মিনিমাম পয়েন্টের জন্য, যে সর্বনিম্ন বিন্দুর জন্য যে টেনশনটা। হ্যাঁ, সর্বনিম্ন বিন্দুর জন্য টেনশনটা বের করার জন্য আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, যে মিনিমাম পয়েন্টের জন্য ধরো এই পয়েন্টটা হচ্ছে মিনিমাম, মিনিমাম পয়েন্টের জন্য ওয়েটটা কোথায় কাজ করে, নিচে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, টেনশনটা কই কাজ করবে, টেনশনটা কাজ করবে হচ্ছে অবশ্যই কানেক্টিং পয়েন্টের দিকে, কিন্তু এটা হচ্ছে লো পয়েন্টের জন্য এটাকে টি লো বলতেছে। এখন দেখো আমি যদি বলি নেট সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা তো ভিতরেই কাজ করবে কানেক্টিং পয়েন্টের দিকে। তো আমি যদি বলি নেট সেন্ট্রিফিউগাল ফোর্স, তখন এটাকে কি লিখবো, টি লো মানে টেনশন এন্ড লো পয়েন্ট মাইনাস কি লিখতে পারি এমজি। এখন এই যখন অবস্থা হয় তখন তুমি একটা জিনিস খেয়াল করো, খুব ইজিলি খেয়াল করা যায়, টি লো ইজ ইকুয়াল টু কি বলা যায়, এফ সি প্লাস এম জি। তো এটাকে কি বলা যায়, এম ভি টু স্কোয়ার আর প্লাস এম জি। এটা ছিল আমাদের টি লো, এটা বলা যায়। তো এটা ছিল হাই পয়েন্টের জন্য, আর এটা ছিল কোন পয়েন্টের জন্য, লো পয়েন্টের জন্য। এখন এইটা তো গেল লিটারালি যদি ওরা ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে থাকে, কিন্তু যদি বলি ও আপার হাইটে, ও যে আপার হাইটে ছিল, এখন দেখো ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টের জন্য এই জিনিসটা ইজি হয়ে গেছে। এখন তুমি যখন ওকে ভার্টিক্যাল পয়েন্ট মানে সারফেসে ঘুরাও, তখন তুমি কোথায় টানটা কম ফিল করো, ও যখন ম্যাক্সিমাম পয়েন্টে থাকে, আর কোথায় দেখবা টানটা বেশি ফিল করো। ধরো একটা জিনিসকে ঘুরাচ্ছ, ঘুরানো অবস্থায় তুমি দেখবা কোথায় টানটা বেশি ফিল করো, যখন মিনিমাম পয়েন্টে মানে টেনে উপরে তোলা লাগতেছে। আর যখন ও ম্যাক্সিমাম পয়েন্টে থাকবে তখন এই ব্যাপারটা কি থাকে বলো, ওর জন্য টেনশনটা তুমি কম ফিল করতেছো। এই যখন অবস্থা থাকে, এটা হচ্ছে টি হাই টি লো বের করে ফেলছে। এখন এটা তো নাও হতে পারতো, তাই না? আমি বললাম ধরো ও এখানে থিটা অ্যাঙ্গেলে আছে, মানে ভার্টিক্যালের সাথেও একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে। এটাকে আমরা কি বলবো, হায়ার পোর্শনে। কারণ দেখো এই সার্কেলের হাফ সার্কেলে সে হায়ার পোর্শনে আছে, তখনকার জানো একই জিনিস হবে, অবশ্যই এদিকেও টি হাই কাজ করবে, কিন্তু ব্যাপারটা কি, ওয়েট তো সবসময় কাজ করবে কি হয় বলো, একদম নিচের দিকে। এটা থেটা হওয়া মানে এটাও থেটা,
তখন এদিকে ওয়েটের কম্পোনেন্ট কাজ করবে, mg cos থিটা কাজ করবে। মানে একটু চিন্তা করো, হাই পয়েন্টের জন্যই ফর্মুলাটা। এখন দেখো তো সেন্ট্রিফিউগাল ফোর্স কারা তৈরি করতেছে, mg cos থিটা, টি হাই, একই জিনিস, কিন্তু এখানে জাস্ট কি বসবে, mg cos থিটা। তাহলে তুমি এখানে এটা একটু লিখতে পারো, যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, থিটা কোণে থাকে, টি হাইয়ের জন্য ব্যাপারটা কি হবে জানেন, মানে হায়ার পোর্শনের জন্য থিটা কোণে থাকলে এম ভি ওয়ান স্কোয়ার আর মাইনাস এম জি এর জায়গায় তুমি শুধু কি লিখবা, এম জি কস থিটা। এখন দেখো লোয়ার পোর্শনের জন্য আমরা এটা বলতে পারি, ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে ছিল অবজেক্টটা। এখন তুমি দেখো ওয়েট তো সবসময় নিচে কাজ করে থিটা, তাহলে ওয়েটের কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে, এম জি কস থিটা এদিকে, আর টেনশনটা কোন দিকে কাজ করবে, উপরে। এখন এইটার জন্য টেনশন মানে হচ্ছে টি লো এর কথা বলতেছে, এইটার জন্য টি লোটা যদি বের করি তখন কি হয়, এম ভি টু স্কোয়ার আর, কিন্তু এখানে এম জি এর জায়গায় শুধু কি হবে জানো, এম জি কস থিটা। তাহলে দেখো তুমি জাস্ট দুইটা জিনিস একটু শিখতে পারো, একটা ছিল হাই পয়েন্টের জন্য, আরেকটা হচ্ছে লো পয়েন্টের জন্য। অ্যাকচুয়ালি এভাবে বলতে পারো, হায়ার সার্কেলের জন্য আরেকটা হচ্ছে লোয়ার সার্কেলের জন্য। হায়ার সার্কেলের জন্য হাফ সার্কেলের জন্য যদি একদম ম্যাক্সিমাম পয়েন্টে থাকে, সেই ক্ষেত্রে কি হবে বলো, এম ভি ওয়ান স্কোয়ার বাই আর মাইনাস এম জি। যদি লোয়ার পয়েন্টে থাকে, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, মানে হায়ার পয়েন্টে ওয়েট কম, লোয়ার পয়েন্টে ওয়েট বেশি, এটাই হয় টেনশনটা। যদি থিটা অ্যাঙ্গেলে কাজ করে, তুমি তখন এম জি এর জায়গায় শুধু কি বসাবো, একবার কস থিটা আর একবার বসাবো হচ্ছে সাইন থিটা। এই জিনিসটা আমরা খুব ইজিলি বের করতেই পারি হায়ার এবং লোয়ার পয়েন্টের জন্য। এই টপিকটা মনে হয় বোঝা উচিত। তুমি এখান থেকে দেখো শুধু ব্যাসার্ধ, বেগ আর যদি ভরটা বলে দেয়, তখন তুমি হায়ার লোয়ার পয়েন্টের জন্য বের করতে পারো। আর যদি অ্যাঙ্গেলে থাকে, অ্যাঙ্গেলটা বলে দিবে তোমাকে, থিটা বলেই দিবে, তখন মনে হয়, আমার মনে হয় এটা পারা উচিত। শুধু মানটা বসাই দিবা, ম্যাথটা এমনিই হয়ে যায়। এখন এইটার জন্য এখন আমি বলতেই পারি, ধরো এইভাবে, যদি একটা প্র্যাকটিসের জন্য ছোট্ট একটা এক্সাম্পল তোমাকে বলতে পারি। একটা এক্সাম্পল হচ্ছে সামথিং লাইক দ্যাট, আমি বলতেছি একটা বস্তু উলম্ব তলে আছে, মানে ভার্টিক্যালি ঘুরতেছে সে, এটা ছিল, এটা ভার্টিক্যাল ছিল, ধরো এটা ছিল ভার্টিক্যাল কম্পোনেন্ট, এভাবে ঘুরতেছে সে, অবজেক্টটা এখানে আছে, অবজেক্টের ব্যাস আমি বললাম 1 কেজি, আর ওর রেডিয়াস বললাম হচ্ছে 1 মিটার। সে কত অ্যাঙ্গেলে আছে, 30 ডিগ্রি। ও একটা ভ্যালোসিটিতে ঘুরতেছে, ওর যে ভ্যালোসিটিটা ছিল এখানে ভি, এটা বললাম 1 মিটার পার সেকেন্ড। আমি বললাম ওর টেনশন কত, একটু আগে দেখলা তুমি, টি হাইয়ের জন্য ওয়েট বেশি মনে হয় নাকি ওয়েট কম মনে হয়, একটু কম, তখন তুমি কি লিখবা, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস কি লিখবা বলো, এম জি। একটা কাজ করতে পারি, আমরা ভিটাকে একটু বাড়াই লিখি, 10 লিখি, লিখলে ভালো, টান টান করে থাকবে, ভ্যালুটা বেশি আসবে, মাইনাস এম জি লিখাই যায়। কিন্তু এখানে একটা কথা, সে তো অ্যাঙ্গেলে ছিল, তাহলে কি লিখবা, এম জি কস থিটা। এইটা হচ্ছে হাইস্ট পয়েন্টের জন্য, এটা বের করলো তোমরা। তো এটা বের করাই যায়, এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিবা, দ্যাটস অল, আর কিছু না। তো এই টপিকটা মনে হয় আমাদের মোটামুটি পারা গেল, এটা লেখা যায় এই টপিকটা। তো একটা বস্তুতে যে টানের যে ব্যাপারগুলো, টানের যেই টপিকগুলো, এগুলো একটু দেখলাম আমরা, এগুলো নিয়ে মনে হয় তেমন কোনো সমস্যা নাই, সুতার টান এটা মোটামুটি আমাদের পড়া হলো। এখন যে ব্যাপারটা থাকবে, এগুলো একটু একটু আমরা পড়বো, এটা হচ্ছে বলের ঘাত নিয়ে কথাবার্তা, ইম্পালস ফোর্স। এখন বলের ঘাতের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, তুমি সময়ের ব্যবধানটা যত ছোট করে ফেলবা, বলটা তত বেশি স্ট্রং হয়। আমি ধরো এখানে বললাম, আমি হাতটার মধ্যে, দুইটা হাতের মধ্যে ফোর্স দিব, বললাম 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 সেকেন্ড, 0.01 সেকেন্ড, ধাস, তাই না? তো তুমি দেখতেছো টি এর ভ্যালুটা যত শূন্যের কাছাকাছি, ফোর্সটা, বলের পরিমাণটা আস্তে আস্তে তত বাড়তেছে। তো এটাই হচ্ছে বলের ঘাত। তো বলের ঘাতের ক্ষেত্রে বলের ঘাতটাকে, ইম্পালস অফ ফোর্সকে আমরা জে দ্বারা ডিনোট করি। তো জে ইকুয়াল টু কি লেখা যায় বলো, জে ইকুয়াল টু লেখা যায় এফ ইন্টু টি, ফোর্স আর টাইমের যে মাল্টিপ্লাইটা করবো সেটাকে আমরা বলবো ইম্পালস অফ ফোর্স। এখন ফোর্স ইকুয়াল টু কি লেখা যায়, এম এ, আর এ সমান সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, টি টি কাটাকাটি চলে যায়, এম ভি মাইনাস এম ইউ। তো এটাকে বলাই যায় ডেল পি। তো তুমি দেখো, তো জে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল পি ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ টি, অথবা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। বলের ঘাতের যে ব্যাপারটা, সেটা বলাই যায়। এইটা নিয়ে মনে হয় তেমন কোনো সমস্যা থাকার কথা না। তো এখন একটা জিনিস খেয়াল করো, যে
যখন তুমি দেখতেছো একটা সবসময় আমাদের টার্গেট থাকে যে ইম্প্যাক্ট ফোর্সটাকে কমানোর। তুমি যদি ইম্প্যাক্ট ফোর্সটাকে কমাতে চাও, ফোর্সটাকে কমাইতে চাও, তুমি দেখো এখানে ফোর্সের সাথে টাইম। তো এখানে একটা জিনিস বলতে পারি, জে ইজ ইকুয়াল টু এফ টি ছিল না, এফ ইকুয়াল টু কি লেখা যায়, জে বাই টি। এই একটা জিনিস, তুমি একটা জিনিস খেয়াল করো, এফ এর ভ্যালু তুমি যদি কমাতে চাও, অবশ্যই টি এর ভ্যালু কি করা লাগবে, বাড়ানো লাগবে। এটা আমার বুঝতেছে, কারণ তুমি যদি টি এর ভ্যালুটাকে বাড়ায় ফেলো, তখন কি অনেকক্ষণ ধরে ইম্প্যাক্ট কাজ করবে, তখন ফোর্সের পরিমাণটা কমে যায়। এই জন্যই এটা করে, ধরো তুমি কোনো কিছু রোল করতেছে, রোলিং করছে, উপর থেকে ছাপাচ্ছে, তুমি দেখতেছো নিনজা বা সামথিং লাইক দ্যাট, ওরা রোল করতেছে ফ্লোরে। কেন রোল করতেছে ফ্লোরে? কারণ ওদের ইম্প্যাক্ট টাইমটা ওরাকে বৃদ্ধি করে ফেলে। তখন কি ওদের পুরো বডি স্ট্রাকচারের উপর এত বেশি ফোর্স কাজ করে না। এখন তুমি এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, আমি যদি বলি যে 10 মিটার উচ্চতা হতে 60 কেজি ভরের বালক একটা ছেলে মেঝেতে পড়লে কত বল অনুভব করবে, এটা বলতে পারি। আর এখানে একটা জিনিস ছিল, হাঁটু ভাঁজ না করলে সময়, ধরো 1/10 সেকেন্ড, আর হাঁটু ভাঁজ করলে সময় নিত 1 সেকেন্ড। মানে তুমি এভাবে একটা জিনিস দেখো, আমরা যখনই পড়তেছি কোনো কিছুতে, আমাদের এলবোটা সোজা থাকতেছে না, আমরা একটু ভাঁজ করে পড়তেছি। কেন পড়তেছি? যখন তুমি ভাঁজ করতেছো হাঁটুটা, তখন তুমি একটা টাইম নিচ্ছ, যে একটা টাইম দিচ্ছ ফ্লোরকে। তো তখন কি হয়, ইম্প্যাক্ট ফোর্সটা কমে যায়। কীভাবে কমে এটা একটু দেখবো আমরা। তো আমরা এখানে একটা লিখতে পারি, এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। আর এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভি কি ইকুয়াল টু কী হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখো ইউ তো 0 ছিল, 2g এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ ছিল 10 মিটার থেকে পড়লো। তো এখান থেকে ইজিলি আমরা ভি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। আর ইউ তো 0। এখন তুমি দেখো এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, লিটারালি এফ টি বাই টি। এখন ফার্স্ট কন্ডিশনে হাঁটু না ভাঁজ করা অবস্থায়, একটু সংক্ষেপে লিখলাম, হাঁটু না ভাঁজ। হাঁটু যদি না ভাঁজ করে, তখন এফ জায়গায়, ধরো আমি এম ভি এর তুমি মান জানো, টি এর জায়গায় আমি কত বসালাম বলো, 1/10, তখন অ্যান্সারটা আসবে কি জানো, 10 এমভি। আর যদি হাঁটু ভাঁজ করে থাকে, মানে ভাঁজ করে সে পড়তেছে, তখন এমভি বাই টাইমের ভ্যালুটা কত বলো, এটার জন্য ছিল 1 সেকেন্ড, তখন কি আসবে, এমভি। তুমি দেখো লিটারালি, যদি হাঁটু সে না ভাঁজ করে, তখন সে 10 এমভি পাচ্ছে ফোর্সটা। আর যদি সে হাঁটু ভাঁজ করে, এমভি। মানে হাঁটু না ভাঁজ করলে সে আগের বলের 10 গুণ বল অনুভব করবে। এই জন্য তুমি যখন লাফ দিচ্ছ কোনো জায়গায়, তখন হাঁটুটাকে কি করে ফেলতেছো বলো, ভাঁজ করে ফেলতেছো, যেন তোমার ইম্প্যাক্ট ফোর্সের পরিমাণটা একটু হলেও কমে। তো এগুলা বলের ঘাত নিয়ে টুকিটাকি কিছু কথাবার্তা, এগুলো জানো বলতে গেলে তোমরা। তো এগুলো বলা যায় বলের ঘাতের ক্ষেত্রে। একটা ব্যাপার, বলের ঘাতের একটা খুব ভালো অ্যাপ্লিকেশন দেখলাম আমরা এখানে। এখানে আরেকটা জিনিস একটু বলতে পারো তুমি বলের ঘাতের জন্য, যে আমি ধরো এখানে একটা কথা বললাম ইম্প্যাক্ট ফোর্সের জন্য। ধরো এখানে একটা পানির পাইপ দিয়ে, ধরো আমি বলতেছি পানির পাইপ ছিল, পানির পাইপ দিয়ে পানি আসতেছে, পানিগুলো এসে দেয়ালে আঘাত করতেছে। এখন বললাম পানির বেগের ভেলোসিটি হচ্ছে ইউ, সামথিং লাইক দ্যাট। সে দেওয়ালে আঘাত করলো, তোমাকে টাইম বলে দিল সামথিং টি বললো। এখন তোমাকে নেট ফোর্স বের করতে বলতে পারে, ভর বেগ টেক বের করতে বলতে পারে। তো তুমি এখন বলতে পারে যে ওর উপর কি পরিমাণ ইম্প্যাক্ট ফোর্স কাজ করলো। আমি বললাম পানিটা রিবাউন্ড করে না। রিবাউন্ড না করা মানে হচ্ছে পানিটা দেওয়ালে রেখে গড়িয়ে পড়তেছে। ওই ক্ষেত্রে কি কাজ করতে পারো, এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তুমি লিখলে এটাতে কোনো ঝামেলা নেই, ইউ তো 0, সে চলে গেল। এখন দেখো মাঝে মাঝে না এমটা বলে দিবে না, তো এম ইকুয়াল টু তুমি ভি রো লিখতে পারো। এই ভি কিন্তু ভলিউম বোঝায়, এর জন্য একটু বড় করে লিখলাম, এটা ভি।
আর ভি এর বদলে আমরা কি লিখতে পারি বলো, এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল শেপ ছিল, সিলিন্ড্রিক্যাল শেপের পানির আয়তনটা বের করবা। তো সিলিন্ড্রিক্যাল শেপের পানির আয়তনটা কি হবে, পাই আর স্কোয়ার এল রো ইন্টু ভি। তো এখানে না এলটা জানা থাকে না। এখন যদি দেখো খেয়াল করো, এখানে এলটা খুব ইম্পর্ট্যান্ট, কি পরিমাণ কত লেন্থের পানি হিট করতেছে সেটা কিন্তু পানির ম্যাস, নট পাইপের ম্যাস। তো এখানে দেখো আমি যদি ইউ এর ভ্যালু বলি সামথিং 10 মিটার পার সেকেন্ড, মানে বুঝায় 1 সেকেন্ডে 10 মিটার লেন্থের পানি বের হয়ে যাচ্ছে। এই জন্য এই ফর্মুলাটা লেখার একটাই কারণ, এখানে ক্রুশাল একটা জিনিস হচ্ছে পানির ওই লেন্থটা বের করা। লেন্থটা বের করবো হচ্ছে ইউটি দিয়ে, যত সময় ধরে পানি বের হচ্ছে আর ওর যে ভ্যালোসিটিটা ছিল জাস্ট তুমি মাল্টিপ্লাই করে দিবা, তাহলে এই অ্যামাউন্টের বা এই লেন্থের পানিটা দেয়ালে হিট করতেছে ওই সার্টেন টাইমে। তো এল এর ভ্যালুটা এভাবে বের করতেই পারো, জাস্ট বসাই দিয়ে তুমি এফ এর ভ্যালু বের করতে পারো, টাইম বলে দিবে তোমাকে। ফাইন, এগুলো ছিল ভ্যালোসিটি। জাস্ট এখানে একটা কনসিডার কেস দেখলাম, এখানে তুমি ভ্যালু বসে খুব ইজিলি ম্যাথ করতে পারো। এটা হচ্ছে দেয়ালে তুমি যদি পানি ছুঁড়ে মারতেছো, তখন পানিগুলো কত ইম্প্যাক্ট ফোর্স বা কী পরিমাণ ফোর্স দিবে তা সহজে বের করা যায়। এটা পানির পাইপের জন্য যে ব্যাপারগুলো ছিল এগুলো জানি। তো এখানে একটা ব্যাপার যে বলের ঘাত নিয়ে কিছু টুকিটাকি কথাবার্তা আমাদের হয়ে গেল। তো বলের ঘাতের ব্যাপারটা শেষ, বলের ঘাতের ব্যাপারগুলো একটু একটু দেখলাম আমরা। এখান থেকে আরেকটা জিনিস একটু বলতে পারি, এখানে যে টপিকটা, এই টপিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে ভরবেগের সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা দেখব। এখন ভরবেগের সংরক্ষণশীলতা মোটামুটি সবাই জানো। এখন বলো ভরবেগের সংরক্ষণশীলতা কোন সূত্র থেকে আসছে? নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড লটা কি ছিল বলো? আমরা যদি বলি নিউটনস থার্ড লটা কি ছিল? থার্ড লটা হচ্ছে F1 আর F2 ইকুয়াল কিন্তু অপোজিট, একটা অপোজিট থাকবে। তখন F ইজ ইকুয়াল টু কি লেখা যায়? M1A A1, আর এটাকে লেখা যায় M2 A2, জাস্ট সেম টাইমের জন্য। এগুলো মনে হয় জানি আমরা, M1 মাইনাস U1 বাই T, আর এখানে লেখা যায় M2 V2 মাইনাস U2T। তো এখানে তুমি এ পাশ ওপাশ করে নাও, M1 V1 প্লাস M2 V2, M1 U1 প্লাস M2 U2। তো এই ডাইমেনশন অ্যানালাইসিস এগুলো আমরা করতে পারি। আর এখানে একটা জিনিস, যদি বস্তুর মিলিত বেগ থাকে M1 U1, মানে বস্তুগুলো যদি কানেক্টেড হয়ে যায় তখন কি কাজ হবে? M2 U2, আর এখানে রাখা যায় M1 প্লাস M2 ইন্টু V। এখন আমাদের অবজেক্টগুলো যদি কানেক্টেড হয়ে যায় তখন আমরা এই কাজটা করতে পারি। এটা লেখা যায় কানেক্টেড অবজেক্টের জন্য। এগুলো জানো, এগুলো ছিল 1D অ্যানালাইসিস, যে একটা বস্তু যদি একই সরলরেখা বরাবর থাকে তখন আমরা কি কাজ করতে পারি। এই ফর্মুলাগুলোতে মনে হয় আমাদের তেমন সমস্যা হওয়ার কথা না। এখন তুমি এই জিনিসটা দেখো, এটা কয়েকটা রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশন দেখো। এগুলো অনেক টাইপের অ্যাপ্লিকেশন হতে পারে। ধরো একটা নিনজা দাঁড়ায় আছে, নিনজা ছিল না, জাপানিজ নিনজা, কাটাকাটি করতেছে, সে তোমার দিকে তাকিয়ে আছে। এখন তুমি কি করলা? ভয়ে ওর দিকে তরমুজ ছুঁড়ে মারলাম। সে কি করলো? ওর নিনজা যে সোর্ডটা ছিল তলোয়ার দিয়ে করে কাটলো, তরমুজের 2টা টুকরা ভাগ হয়ে গেছে। তোমাকে বলতেই পারে একটা টুকরার এত কোণে এত ভ্যালোসিটিতে চলে গেছে, আর একটা টুকরা কত কোণে কত ভ্যালোসিটিতে গেল। একটু অসম্ভব লাগতেছে তাই না ম্যাথটা? যে একটা টুকরার কোন অ্যাঙ্গেল বলে দিলে আরেকটা কীভাবে বের করবো? এটা টোটালি ভরবেগের সংরক্ষণশীল সূত্র, আর কিছুই না। তুমি একটা জিনিস একটু দেখতেই পারো, ধরো একটা যদি আমরা এক্সাম্পল দেখাই, এখানে আমি বলতেই পারি 5 কেজি ভরের একটা অবজেক্ট ছিল স্থির, ওর উপর তুমি এফ ফোর্স দিও। এটা হতেই পারে সে 2টা টুকরায় ভাগ হচ্ছে। একটা ছিল 3 কেজি, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে। দেন আমি বলতেছি আরেকটা যে টুকরা ছিল 2 কেজি, সে কত অ্যাঙ্গেলে কত ভ্যালোসিটিতে চলে গেল, কত অ্যাঙ্গেল কত ভ্যালোসিটিতে ওদিকে চলে গেল। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যখন এই ব্যাপারটা আসবে, যে তুমি দেখো এখানে ফার্স্টে 5 কেজি ভরে বস্তু ছিল, স্থির বস্তু, ওর উপরে এফ ফোর্স দিলা। 3 কেজি ভরের বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল। 2 কেজি ভরের বস্তুটা কত অ্যাঙ্গেলে কত ভ্যালোসিটিতে চলে যাবে সেটা বের করতে বলছে। এই ক্ষেত্রে তুমি কি ব্যাপার করবা? এই ক্ষেত্রে দেখো ইনিশিয়ালি অবজেক্ট ছিল একটা এমইউ, কিন্তু ফাইনাল অবজেক্ট হচ্ছে 2টা, M1 V1 প্লাস কি M2 V2। কিন্তু অবশ্যই এখানে আমাদের কম্পোনেন্ট না লাগবে। এইচ মানে হরাইজন্টাল কম্পোনেন্ট বোঝায় আনুভূমিক উপাংশ। কেন আমরা কম্পোনেন্ট নিচ্ছি? কারণ সে এখানে 2টা অ্যাঙ্গেলে ভাগ করা, তাই না? 2টা কোণে আনত।
তো এখানে একটা জিনিস দেখো, ফার্স্টেই সব কিছু কী ছিল, স্থির। এখন দেখো M1 এর জন্য ফার্স্টে যে বস্তুটা ছিল M1 3 ছিল, আর ওর V1 কি ছিল 3 cos 30। কেন 3 cos 30? আমার 3 এর এই দিক বরাবর হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট নিলাম, তাহলে 3 cos 30 হবে, প্লাস M2 তো 2, কিন্তু ওর হরাইজন্টাল বরাবর কম্পোনেন্টটা নিলাম আমরা V cos থিটা। তাহলে দেখো এদিকে কি কাজ করতেছিল 3 cos 30, আর এদিকে কি কাজ করতেছিল V cos থিটা। এটা নিলাম আমরা, কিছু না, তুমি এখান থেকে জাস্ট V cos থিটার ভ্যালুটা বের করবে। এটাকে 1 নং সমীকরণ দাও। এখন হরাইজন্টাল কম্পোনেন্ট নাও। হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর একই জিনিস, আদি অবস্থা একটা আর শেষ অবস্থা হচ্ছে আমাদের দুটা। এখন দেখো mu0 ছিল, এখন দেখো M1 3, কিন্তু এটা ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে, উপরে। এটা কত ছিল 3 sin 30। তাহলে আমি ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি লিখতে পারি বলো? ভার্টিক্যাল কম্পোনেন্টটা লিখতে পারি 3 sin 30, 3 sin 30। কিন্তু এটা যেহেতু নিচে নামতেছে চিত্র অনুসারে, ওর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি v sin থিটা, কিন্তু এটা অবশ্যই একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে কি লিখতে পারি 2 ইন্টু মাইনাস v sin থিটা। কেন? দুইটা অপোজিটে, একই দিকে না। তো তুমি এখান থেকে v sin থিটার ভ্যালুটা বের করতে পারো 2। এখন দেখো ফ্রম 1 and 2, 1 এবং 2 হতে তুমি সহজেই দেখো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, তুমি চাইতেই পারো 2 ডিভাইডেড বাই 1 করো, তখন কি বের হয় tan থিটার ভ্যালু বের হবে। এখান থেকে থিটা শেষ, ফ্রম 1 একটা ইকুয়েশনে বসায় দাও, বসে দিলে কার ভ্যালু বের হয়ে যায় v, এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 2D ডাইমেনশনাল অ্যানালাইসিসের জন্য এত কঠিন কিছু না, নট এ বিগ ডিল। 2D ডাইমেনশনাল অ্যানালাইসিসের জন্য তোমাকে আগে হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর বসানো লাগবে আনুভূমিক, এরপর তোমাকে উলম্ব বরাবর বসানো লাগবে। তখনই তুমি ভরবেগের সংরক্ষণশীল সূত্র সংক্রান্ত এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারো। এই একটা ব্যাপার ছিল আমাদের, এটা ছিল ভরবেগের সংরক্ষণশীল সূত্রের যে ম্যাথটা। আমার জানার মতে ম্যাথটা বলতে গেলে খুবই ইজি ছিল। তো তুমি এই জিনিসগুলো করতে পারো, দুইটা কম্পোনেন্টে ভাগ ভাগ করে করতেই পারো। তো এরপরে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন একটু যাব। এই অ্যাপ্লিকেশনটা সুন্দর একটা অ্যাপ্লিকেশন, যে এটা তো হয় আমার মনে হয় তোমার নৌকায় সবাই উঠছো, তাই না? নৌকা যখন ভাসমান অবস্থায় থাকে, এই অবস্থায় কি কেউ একটু সাহস নিয়ে নৌকার এপার থেকে উপরে হেঁটে গেছো? যেতেই পারো, সায়েন্সের স্বার্থে এটা করতেই পারো। তুমি যদি নৌকার উপর হাঁটা শুরু করো, সামথিং লাইক দ্যাট, তুমি এভাবে হাঁটতেছো নৌকার উপর, তখন তুমি দেখবা তোমার ইম্প্যাক্ট ফোর্সের কারণে নৌকাটা আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে আর তুমি সামনে যাচ্ছ। এখনকার কনসেপ্টটা হচ্ছে এটা, নৌকা কতটুকু পিছনে চলে গেল। তো আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করব, একটা নৌকা আঁকার অপচেষ্টা করব। নৌকা আঁকার চেষ্টা করতেছি সামথিং লাইক দ্যাট। ধরো এটা একটা নৌকা, ধরে নাও এটা একটা নৌকা, এর উপর দিয়ে একটা বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছে। ও ধরো ওর মাথার মধ্যে চুল স্পাইক করা আছে, সে হেঁটে যাচ্ছে সামথিং, এখানে যাচ্ছে। এখন আমি বলতেছি ধরো ওর টার্গেট ছিল নৌকার এখান থেকে এখানে, সে হেঁটে যাবে, এর লেন্থ কভার করবে, সে যাচ্ছে। ওর ম্যাস ছিল m, ওর ভেলোসিটি ছিল v। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই টোটাল নৌকাটার ম্যাস ছিল m, আর ওর বড় ম্যাস ছিল ভেলোসিটি v, কিন্তু সেটা অপোজিটে। এখন দেখো ও যখন সামনে যাচ্ছে, নৌকাটা ধরো একটু পিছিয়ে চলে আসলো, মানে ছেলেটি একটু সামনে গেল, নৌকাটা পিছিয়ে চলে আসবে। নৌকাটা কতটুকু পিছিয়ে চলে আসবে x, তাহলে l ছিল নৌকার দৈর্ঘ্য, নৌকার দৈর্ঘ্যটা, আর x হচ্ছে নৌকা যতটুকু পিছিয়ে যায়, নৌকা যতটুকু পিছিয়ে যায়। তাহলে বলো এখন ছেলেটা তো আর এল ডিস্টেন্সটা কভার করতে পারবে না, সে কভার করবে কতটুকু এল মাইনাস এক্স। এখন তুমি দেখো ইনিশিয়াল অবস্থায় সবাই জিরো ছিল, এখন ছেলের ভ্যালোসিটি দেখো এম ভি, আর নৌকার ভ্যালোসিটি হচ্ছে এম বড় ভি। তুমি এখানে বলো এম, ছেলেটা কতটুকু দূরত্ব যাবে এল মাইনাস এক্স টি সময়, ওই সময় নৌকাটা কতটুকু পিছিয়ে আসবে এক্স বাই টি। এখন তুমি একটা জিনিস করো, দুইটাকে দুই সাইডে নিয়ে আসো, টি টি কাটাকাটি চলে যায়, এখানে লেখা যায় এম এল মাইনাস এক্স, আর এখানে বলা যায় এম এক্স। এখন তুমি দেখো এম এল মাইনাস এম এক্স ইকুয়াল টু কি লেখা যায় এম এক্স। এখন আমাদের টার্গেটটা কি বলো? আমাদের টার্গেটটা হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা বের করা। এখন এক্স এর ভ্যালু যদি বের করতে যাই, তুমি এখানে এম এক্সটাকে এ পাশে আনো, এক্স কমন যায়, এম প্লাস এম, আর এখানে আমরা পাই ছোট এম এল। এখান থেকে দেখো যদি আমরা এক্স এর ভ্যালুটা দাঁড় করাতে চাই,
এম এল নিচে কি লেখা যায় বলো, নিচে লেখা যায় এম প্লাস এম। তো এখানে তুমি একটা ছোট্ট একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেই পারো চাইলে, কি বলতে পারো, এম ছিল ছেলের ভর, এল ছিল নৌকার ভর, এম প্লাস এম ছিল পুরো সিস্টেমের ভর। এখন দেখো ছেলের ভরটা যদি বাড়ে, এম বাড়তে থাকে, তখন এক্স অবশ্যই বাড়বে। মানে একটা খুব হ্যাংলা একটা ছেলে হেঁটে যাচ্ছে, তখন নৌকা ছুটুক পিছাবে। আমি একটা ভারী মানুষ হেঁটে যাচ্ছে, তখন নৌকা আরো বেশি পিছাবে। তো এখান থেকে এম এল বলে দেওয়া থাকলে নৌকার পশ্চাৎ সরণটা খুব সহজেই বের করা যায়। আমার জানার মতো এটা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না। তো এই যে টপিকটা ছিল, এটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীল সূত্রের বা সংরক্ষণশীলতার একটা টপিক। খুব ইজিলি একটা ব্যাপার ছিল, তো এটা করা সম্ভব আমাদের, তাই তো? এখন তুমি আরেকটা জিনিস একটু খেয়াল করো, ভরবেগের সংরক্ষণশীলতা গেল, এখন আরেকটা জিনিস বলবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব নিয়ে কথাবার্তা বলবো। কিভাবে সংঘর্ষ হচ্ছে, তাই না? দুইটা জিনিস সংঘর্ষ, ক্রমাগত সংঘর্ষ হচ্ছে। আর কিছু না কিছু মর্মান্তিক দুর্ঘটনার কথা জানি আমার, রোড অ্যাক্সিডেন্টের কারণে। তো এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। কিন্তু সংঘর্ষের ক্ষেত্রে আমরা এখানে ওইসব সংঘর্ষ দেখবো না, আমরা এখানে আমরা সংঘর্ষ তত্ত্ব নিয়ে একটু কিছু কথাবার্তা বলবো। এখানে তুমি খেয়াল করো, আমরা যদি সংঘর্ষ তত্ত্ব নিয়ে কথাবার্তা বলি, তো সংঘর্ষ তত্ত্ব নিয়ে জিনিসটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো সংঘর্ষকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিতিস্থাপক, আর একটা হচ্ছে কি বলেন অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য যে ব্যাপারটা থাকবে, তো এখানে একটা ইম্পর্টেন্ট নোট আমরা লিখতে পারি, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় মানে সংঘর্ষটা ইলাস্টিক থাকে, তখন ওর সামেশন অফ পি আই আর সামেশন অফ পি এফ সমান। মানে শুরুর আদিবেগ আর শেষের আদিবেগ সবসময় সমান থাকবে, এই একটা কন্ডিশন সে ফলো করবেই। মানে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, এটা সমান হবে। এটা ছিল এক নম্বর কন্ডিশন। আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে সামেশন অফ ই কে আই ইজ ইকুয়াল টু সামেশন অফ ই কে এফ। ইনিশিয়াল গতিশক্তি আর ফাইনাল গতিশক্তি এটাও সমান হবে। এটা যদি সমান হয় তখন লিখতে পারি কি বলো, হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার হাফ এম টু ইউ টু স্কোয়ার হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। এখন দেখো, যদি সবসময় তুমি দেখো এই দুইটা শর্ত ফলো করতেছে সবসময়, তখন তুমি কি বলতে পারবা, সংঘর্ষটা ছিল স্থিতিস্থাপক। আর যদি এই দুইটা শর্তে যে কোনো একটা শর্ত ফলো না করে, তাহলে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়। তো তুমি একটা কাজ করতে পারো, স্থিতিস্থাপকতার কারণে ওদের যে বেগের যে ব্যাপারটা আছে, এখন এটা ইজিলি এটার কয়েকটা সমীকরণ থাকে, এটা তুমি সলভ করে বের করে ফেলতে পারো। আমি যদি বলি 1 ও 2 সমাধান করে, আমরা সমাধান করে এটা বের করতেই পারি। এখন দেখো, তখন সমাধান করলে কি হবে জানো, ভি ওয়ান ইকুয়াল টু লেখা যায় এম ওয়ান মাইনাস এম টু, নিচে হয় এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান, আর টু এম টু এম ওয়ান প্লাস এম টু ইউ টু। তুমি জাস্ট কিছু করবো না, এক দুইকে সমাধান করে ভি ওয়ানের সমীকরণটা এরকম আসে, আর ভি টু এর সমীকরণটা আসবে। দেখো, ভি টু এর সমীকরণটা লিখতে চাইলে তুমি এভাবে লিখতে পারো, টু এম ওয়ান নিচে হবে এম ওয়ান প্লাস এম টু ইউ ওয়ান, আর এখানে লিখতে পারো প্লাস এম টু মাইনাস এম ওয়ান প্লাস এম টু ইউ টু। এটা হচ্ছে সংঘর্ষের পরের বেগটা। এই সমীকরণ তুমি জানতে পারো চাইলে, এই সমীকরণটা জেনে রাখা ভালো। অথবা তুমি একটা কাজ করতে পারো, এখানে যে ওই এম ওয়ান এম টুর যে সমীকরণটা ছিল, এই দুইটা সমীকরণ লিখলে একটু আগে, এই দুইটাকে সলভ করে মানটা বসাও বের করতে পারো। তো এখানে যদি দেখো এম ওয়ান এম টু আদি বেগ বসায় দাও, তুমি সরাসরি ওদের শেষ বেগটা পেয়ে যাও। তো উপরে দুইটা সমীকরণ লেখার অবশ্যই কয়েকটা কারণ ছিল, আমি তোমাদের দুইটা কন্ডিশন পড়ানোর জন্য এই সমীকরণটা লিখতে চেয়েছি আর কি, দুইটা কন্ডিশন পড়াবো সেটা কারণে। এখন যদি দুইটা কন্ডিশনের কারণে আমি একটু লিখতে চাই, এখন দেখো ইফ এম ওয়ান আর এম টু যদি সমান হয়, তখন কি হয়, ভি ওয়ান ইকুয়াল টু, দেখো এটা জিরো হয়ে যায়। এটা দেখো এম ওয়ান এম টু সমান হলে টু এম টু আর এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু টু এম টু লেখা যায় ইউ টু। আর ভি টু ইকুয়াল টু কি হয় জানো, দেখো টু এম ওয়ান নিচেরটা এম ওয়ান এম টু সমান টু এম ওয়ান লেখা যায়, তখন কি হয় ইউ ওয়ান। আর এটা তো জিরো, সমান যেহেতু কাটাকাটি করলে। তুমি একটা জিনিস দেখতেছো,
যদি দুটা বস্তু পরস্পর সমান ভরে দুইটা বস্তু পরস্পর স্থিতিস্থাপক সংঘর্ষ করে ওরা বেগের বিনিময় করবে। মানে হচ্ছে দেখো আমি বলছি এটার ভরও এম, এটার ভরও এম। ধরো এটা 10 মিটার পার সেকেন্ড ছিল আর এটা ছিল 8 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ এটা ছিল 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। আমি বলতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বলো 2 নম্বর বস্তুটার শেষ বেগ কত। ধরো এটা ছিল u1, এটা হচ্ছে u2। আমি বলো 2 নম্বর v2 এর ভ্যালু কত হবে আগেরটা, তাই না, এমসিকিউ করার জন্য 10 মিটার পার সেকেন্ড। আর যদি বলি প্রথমটার শেষ বেগ কত হবে, দেখো u2 তো এটা হলো, আর প্রথমটা কত হবে 8 মিটার পার সেকেন্ড। বলাই যায় যে বেগের বিনিময় করতেছে, মানে সংঘর্ষের পরে এর বেগটা হবে এর আদি বেগ আর এর শেষ বেগটা হবে এর আদি বেগ। তাহলে এখন আমি যদি বলতাম এটা স্থির ছিল, এখন সংঘর্ষ করলো, ও ওর বেগ পাবে, মানে ও কত হয়ে যাবে 0, প্রথম বস্তুটা থেমে যাবে আর দ্বিতীয় বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করবে। তো এটা বলাই যায়। তো এগুলো ছিল সংঘর্ষ তত্ত্ব নিয়ে, তুমি শুধুমাত্র মান বসিয়ে দিলে এভাবে অঙ্কগুলো করতেই পারো। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, এখানে সংঘর্ষ তত্ত্ব নিয়ে কিছু কথাবার্তা একটু দেখলাম, ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা ছিল। এখন আমাদের আরেকটা যে ব্যাপারটা ছিল, তাহলে দেখো আমাদের সংঘর্ষ তত্ত্বের ব্যাপারটা মোটামুটি আমাদের দেখানো হয়ে গেল। এখানে আরেকটা জিনিস বলতে পারি, এখানে আমরা যে জিনিসটা লিখে রাখলাম সেটা হচ্ছে ব্যাংকিং নিয়ে কথাবার্তা। ব্যাংকিং এর ব্যাপারটা জানো, ব্যাংকিং এর ব্যাপারটা হচ্ছে রাস্তা যখন বাঁক নিবে তো দেখা যায় কেন্দ্র থেকে দূরে ও গতি জড়তার কারণে একটা কেন্দ্র বিমুখী বল লাভ করে, কেন্দ্র থেকে দূরে সরে যায় গাড়িগুলো। এটা নর্মালি কিছু মুভিতে দেখা করো, যখন টার্নে বাঁক নিচ্ছে একটা সাউন্ড দেখাচ্ছে, রাস্তা ফ্রিকশন দেখাচ্ছে। ফ্রিকশন কি করতেছে বলো, ওকে দূরের ছেলে বা সরে যেতে দিচ্ছে না ফ্রিকশনাল ফোর্সের কারণে। তো এটা বলা যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যখন এই ব্যাপারটা হবে রাস্তার ব্যাংকিং এর জন্য, তো এই টপিকটা যে টপিকটা আছে সেটাকে আমরা বলতে পারি রাস্তার ব্যাংকিং নিয়ে কাজ। ওকে, এখন তুমি দেখো, তুমি যে আমার যদি রাস্তার ব্যাংকিং নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই তখন তুমি এভাবে বলতে পারো যে তলটা ফার্স্টে আনত থাকে। যদি একটা তল আনত অবস্থায় থাকে সবসময় মনে রাখবা ওর উপর প্রতিক্রিয়া বল কীভাবে কাজ করে, লম্বভাবে। রিয়াকশন ফোর্স, একটা প্লেন তল ছিল, রিয়াকশন ফোর্স সবসময় কীভাবে কাজ করবে, লম্বভাবে কাজ করবে। আর ওর ওজন কোথায় কাজ করে, নিচের দিকে। এখন ও যে গতি জড়তার কারণে ভিতরে চলে যেতে চায়, এখন যখন এভাবে থাকে তখন ওকে কেন্দ্রমুখী বল কেউ যোগান দিচ্ছে না। কেন যোগান দিচ্ছে না কেন্দ্রমুখী বল? কারণ দুটা বল পরস্পরকে বিকর্ষণ করে ফেলে। এই জন্য আমরা কি করবো জানো, রাস্তাটাকে আনত অবস্থায় দিব। এখন তুমি দেখো, আমার যদি রাস্তাটাকে এভাবে না রেখে, রিয়াকশন ফোর্স তো বুঝলাম, এখন রাস্তাটাকে একটু আনত করে দিলাম। কত কোণে রাস্তাকে আনত করে দিলাম, থিটা কোণে। এখন তুমি দেখো রিয়াকশন ফোর্সটা 8টা একটা অ্যাঙ্গেলে কাজ করবে, থিটা কোণে সরে গেছে। তখন এটাকে কি বলা যায়, আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। আর এখানে বলা যায় আর কস থিটাটা এমজিটাকে ব্যালেন্স করতেছে, কিন্তু এখানে দেখতেছ নতুন একটা ফোর্স তৈরি হচ্ছে আর সাইন থিটা। এখানে মজার ব্যাপারটা কি জানো, এ আর সাইন থিটাই ওকে ভিতরের দিকে টানতেছে। ভিতরের দিকে টানা মানে ওকে সেন্ট্রিফিউগাল ফোর্স দিচ্ছে, কেন্দ্রমুখী বল। মানে সে গতি জড়তার কারণে বাইরে ছিটকে যাওয়ার কথা ছিল, অনেকে কেন্দ্র বিমুখী বলে কিন্তু এটা বলাটা ভালো, গতি জড়তার কারণে সে বাইরে ছিটকে যেতে যাচ্ছে স্পর্শক বরাবর। কিন্তু না, আর সাইন থিটাটা কি করে, ওকে এফসি যোগান দেয়, মানে কেন্দ্রমুখী বল। তখন এফসি মানে কি হয়, এম ভি স্কোয়ার বাই আর। আর আর কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কার সমান, এম জি। যেহেতু সে রাস্তায় আছে তখন কি বলা যায় দেখো তো, যদি দুইটাকে ভাগ করো, টেন থিটা ইকুয়াল টু হয় ভি স্কোয়ার বাই আর জি। তো এটা মনে হয় আমরা জানি, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, এই থিটাটা কিন্তু ছিল উলম্বের সাথে কোণটা, তাই না, উলম্বের সাথে। তো এখানে একটা কথা বলতে পারি, আমরা যদি বলি এটা ছিল পুরো রাস্তার বাঁকটা, বাঁকের ব্যাসার্ধ বলে দেওয়া হচ্ছে। এখন বললাম বলো একটা রাস্তার বাঁক ছিল, রাস্তার বাঁকের ব্যাসার্ধ বলে দিচ্ছি তোমাকে আর। আর দেখো রাস্তার আমি যদি বলি প্রস্থটা, যে এটা ছিল রাস্তার প্রস্থটা, আর বাঁকের ব্যাসার্ধটা পুরাটা, সেন্টার থেকে পুরাটাই হচ্ছে আর। আর আমি এখানে বললাম ধরো এইচ, আর এইটা যে ছিল আমি বলতে পারি রাস্তার দুই পাশের প্রস্থ ডি। তখন তুমি দেখো এটা কিন্তু রাস্তার প্রস্থ ডি,
এখন রাস্তার প্রস্থ দিয়ে রাস্তা কতটুকু উঁচা করা লাগবে সেটা বের করতে পারো। এই ছোট ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, সাইন থিটা নিলে কি হয়, h/d। তো মাঝে মাঝে আসে রাস্তা কতটুকু উঁচা করা লাগবে। এখানে একটা ঝামেলা অনেকেই বাধা, ডি হচ্ছে রাস্তার প্রস্থটা বোঝাচ্ছে, ওকে। আর আর হচ্ছে এই যে বাঁকটা ছিল, এই পুরা বাঁকের ইন টোটাল ব্যাসার্ধটা, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে জাস্ট দুটো ফর্মুলা বসাই দিলে তোমার রাস্তার ব্যাংকিংটা মোটামুটি শেষ হয়ে যায়। রাস্তার ব্যাংকিংয়ের এই ব্যাপারগুলো আমরা খুব ইজিলি দেখতে পারি। তো এটা ছিল রাস্তার ব্যাংকিং সংক্রান্ত যে টপিকগুলো। এখানে দেখো তোমাকে ভি আর বলে দিলে তুমি থিটা বের করতে পারবা, ব্যাংকিং কোণ কত। তো এখানে আমাদের রাস্তার ব্যাংকিংটা একটু একটু পড়ানো হলো তোমাদের। এখন যে ব্যাপারটা একটু দেখবো, যে টপিকটা একটু খেয়াল করবো আমরা, সেই টপিকটা হচ্ছে পুলি, অথবা এটাও বলতে পারি আমরা কপিকল। কপিকল জিনিসটা কি জানো? কপিকল হচ্ছে কিছু দেখার কথা, পতাকা উঠানোর সময় দেখা যায় একটা চাকার মতো শেপ থাকে, এখানে তুমি ফোর্স নিচে নামাচ্ছ, আস্তে আস্তে দেখা যায় রিভার্সলি একটা পতাকা উপরে উঠে উঠে যাচ্ছে। তো কপিকলের যে ব্যাপারটা আছে, কপিকলের যে ব্যাপারটা, ধরো তুমি এখানে একটা অবজেক্টকে ঝুলে রাখছো, এটা চাকার মতো, সেটা ঘুরতেছে, তুমি এদিকে টান দিচ্ছ ফোর্স, সে আস্তে আস্তে উপরে উঠতেছে, এফ বলে। তুমি দেখো ফোর্সের ডিরেকশনটা দিলা আনুভূমিক বরাবর, কিন্তু ওর সরণ হচ্ছে উলম্ব বরাবর। এই জন্য এটাকে কি বলে জানেন? ফোর্স ডিরেকশন চেঞ্জিং ডিভাইস। ডিরেকশন চেঞ্জিং ডিভাইস কেন? তুমি বল দিলা আনুভূমিক, ওকে উলম্বভাবে সরাচ্ছে, মানে তুমি যদি ফোর্সের ডিরেকশনটাকে চেঞ্জ করতেই চাও, তখনই সাধারণত আমরা কি ইউজ করি বলো? পুলি ইউজ করবো। তো পুলির ম্যাথগুলো খুবই সোজা। একটু আগে যে তোমার অসাম্য বল পড়লা, অসাম্য বলের কনসেপ্ট দিয়ে খুব সহজে করা যায়। আমরা জাস্ট দুইটা ফিগার ড্র করা দেখবো, তাহলে তুমি মোটামুটি সহজে বুঝে যাবে ব্যাপারটা। এখন দেখো, আমি যদি ফার্স্ট ফিগারটার কথা বলি, এখানে ধরো একটা কপিকল ছিল, এখানে আমি বলতেছি m1 ভরের একটা বস্তু, আর এখানে m2 ভরের একটা বস্তু ছিল, আর তোমাকে এখানে বলে দিছে m1টা বড় m2 ছোট। তাহলে দেখো ফার্স্টে আমরা m1 বস্তুর জন্য দেখব। আর তুমি বলো m1টা যেহেতু বড়, তাহলে বস্তুটা আস্তে আস্তে নিচে নামা শুরু করবে, আর m2টা উপরে ওঠা শুরু করবে। m1 এর জন্য ওর ওজন কোথায় কাজ করে? m1g। আর টান কোথায় কাজ করবে? কানেক্টিং পয়েন্ট এটা, টান হচ্ছে ঝুলন বিন্দুর দিকে। আর দেখো পুরা সিস্টেমটা কোন ত্বরণে পড়তেছে বলো? পুরা সিস্টেমটা নিচে, ওর জন্য নিচের দিকে নামতেছে। আর m2 এর জন্য সিস্টেমটা কোথায় উঠতেছে বলো? উপরে, কারণ m2 আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। কেন বলো তো? m1টা ভারী বলে। তাহলে এখন m1 এর জন্য আমি যদি ওর নেট ফোর্সটা বলি m1a, m1gটা নিচে, কিন্তু টানটা কোথায় কাজ করবে? উপরে। তখন কি হয় বলো? m1g মাইনাস t, এটা বলাই যায়। তুমি আরেকটা জিনিস খেয়াল করো, m2 এর জন্য যে ব্যাপারটা থাকবে, m2 এর জন্য ওর ওয়েটের নিচে কাজ করবে m2g, কিন্তু টানটা উপরে কাজ করতেছে। আর তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি m2a এর জন্য বলি, ওর এক্সেলারেশন যেটা ছিল, ত্বরণটা, সেটা কার দিকে? টানের দিকে। আর ওজনটা ছিল টানের বিপরীতে। তাহলে বলো নিট ত্বরণটা কি হবে বলো? নিট ত্বরণ m2a, নিট বল যদি বলি, ইকুয়াল টু লেখা যায় t মাইনাস m2g। এখন দেখো 1 আর 2, আর তুমি চাইলে 1 আর 2কে যোগ করো, বিয়োগ করো, করে কার কার মান বের করা যায় বলো? 1 আর 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে তুমি চাইলেই এখান থেকে টি এর ভ্যালু বের করতে পারো, আর এ এর ভ্যালু বের করতে পারো। সেটাই তো আসবে তোমার, যে তোমাকে m1 m2 বলে দিবে ভর। তাহলে দেখো ভরটা জানলেই টিও বের করা শেষ, আমাদের এও বের করা শেষ। তো কপি কলের একটা ফিগার তুমি ড্র করা শিখলে, যে এভাবে করা যায় ব্যাপারটা, ওকে। এখন কপি কলের ক্ষেত্রে যদি আমার আরেকটা একটু ফিগার দেখি, বা পুলির জন্য, তখন ব্যাপারটা একটু আরেকটু ইজি হয় আমাদের। এখন কি বলো, যদি আরেকটা ফিগার দেখতে চাও তুমি, হ্যাঁ বলা যায় 2 নাম্বারটা। এখন 2 নাম্বারটা বললে সামথিং লাইক দ্যাট, এরকম দেখো। কারণ আমি বললাম এখানে একটা অবজেক্ট ছিল আলফা, এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে বেটা। বলতে পারি এখানে m1 অবজেক্ট, এখানে m2, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m1, এই বরাবর কি কাজ করতেছে? কপিকল কাজ করতেছে এইভাবে, তাই না? সুতা কাজ করতেছে। আর এখানে তোমাকে কন্ডিশন বলে দিল m1 বড়,
M2 থেকে। তুমি এখানে একটা জিনিস দেখো, সবসময় মনে রাখবা একটা অ্যাঙ্গেল যদি, মানে এটা বলে রাখি, এটা জাস্ট ফোর্সের ওই অ্যাঙ্গেলের থিওরি দিয়ে আসে। M1G কাজ করতেছে, একটা আলফা কোণে কাজ করতেছে, তাহলে মনে রাখবা ভূমি বরাবর কাজ করে কজ আর তল বরাবর কাজ করে সাইন, তখন M1G সাইন আলফা তল বরাবর কাজ করবে। কেন কাজ করে এটা একটু তুমি মনে হয় বুঝতে পারো। কে বুঝতে পারো? এইভাবে আমি যদি সাইডে ছোট্ট করে একটু ড্র করি, একটু বোঝার জন্য জাস্ট তোমাদের। ধরো আমি এভাবে আঁকলাম, ওজন তো সবসময় নিচে কাজ করতেছে mg, এটা যদি আলফা হয় তখন এটাও কি হবে জানো? এটা হবে আলফা। তখন এদিক বরাবর কাজ করবে mg cos থিটা, আর এদিক বরাবর কাজ করবে mg sin থিটা। তাহলে একটা জিনিস তুমি বুঝলা, একটা ওজনের তল বরাবর, আনত তল বরাবর সবসময় ওর কোন উপাংশ কাজ করে? সাইনটা। এইটা যেহেতু আলফা কোণে আছে, তাহলে m1g sin আলফা নিচে, আর ওর টেনশন কোথায় কাজ করবে? এদিকে। কিন্তু বলো কোন ভরটা বেশি? আমি বললাম m1টা বেশি, তাহলে নেট অ্যাক্সেলারেশন এইদিকে, কিন্তু ওর জন্য নেট অ্যাক্সেলারেশন কোন দিকে থাকবে? উপরে। সে আস্তে আস্তে উঠা শুরু করবে। তাহলে দেখো m1a ইজ ইকুয়াল টু কি বলতে পারো? কার দিকে নামতেছে? m1g সাইন আলফার দিকে নামছে। কার অপোজিটে? টেনশনের। এটা হচ্ছে m1 এর জন্য। আমি বারবারই বলতেছিলাম তোমাকে ম্যাথ অ্যানালাইসিস করা লাগবে, ম্যাথ দেখে বোঝা লাগবে। m2 এর জন্য তুমি কি কাজ করতে পারো? দেখো m2 এর জন্য এদিকে কি কাজ করে? m2g সাইন বিটা বলবো, তল বরাবর, তাই না? ওকে তল বরাবর হেঁচড়ে নিচে নামাবে, টেনশন এদিকে, কারণ ওর কানেক্টিং পয়েন্ট এখানে। এখানেও বলতেছো এখানে কি লেখা যায় বলো? কার দিকে যাচ্ছে সে? টেনশনের দিকে। কার অপোজিটে? ওয়েটের। তখন t মাইনাস m2g সাইন বিটা। দুইটা ইকুয়েশন সলভ করে তুমি a আর g এর মান বের করতে পারো। এখন কোনো কারণে একটা তলকে খাড়া দিয়ে দিল, তাহলে কি ওইটার বিটার জায়গায় তুমি 90 বসায় দিবা। মানে দুইটা হেলানো তলের জন্য এইভাবে থাকতে পারে। এটা কি ব্যাপারটা ছিল বলেন? পুলির ব্যাপারটা, যে পুলিতে কিভাবে কাজ করতে পারে না করতে পারে, এই জিনিসগুলো একটু একটু দেখা হলো আমাদের। হ্যাঁ, তো এই টপিকটা ছিল আমাদের কপি কল নিয়ে, কপি কল সংক্রান্ত টপিকটা। এগুলো গেল মনে হয়, এগুলো পারা উচিত। আমি বারবারই বলতেছিলাম তুমি যাই করো না কেন সবকিছুর ক্ষেত্রে ম্যাথ অ্যানালাইসিস করো, ম্যাথ নিয়ে কাজ। তো এই ব্যাপারটা গেল আমাদের। এখন তুমি খেয়াল করো, এরপরে টপিকটা যখন বলবো আমরা, তখন আমরা ব্যাংকিং পড়ানো হয়ে গেছে, পুলি পড়ালাম আমরা। আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে ঘর্ষণ বল অথবা ফ্রিকশনাল ফোর্স। তো ঘর্ষণ বলের ব্যাপারটা আমরা একটু বলি নাই, এটা ব্যাংকিং এর সাথেই রিলেটেড বলতে পারি, কারণ ব্যাংকিং কোণ দেওয়ার জন্য অবশ্যই ফ্রিকশনাল ফোর্স লাগে। তো এখানে দেখো এখানে একটা কথা, যে ঘর্ষণ বলের জন্য যদি ব্যাপারটা বলি, তখন ঘর্ষণ বলের জন্য বললে একটা জিনিস খেয়াল করো, এটা রিঅ্যাকশন ফোর্স, মানে ওয়েটটা সবসময় নিচে আর রিঅ্যাকশন ফোর্সটা সবসময় উপরে কাজ করবে। আর তুমি যেদিকে অ্যাপ্লাইড ফোর্স দিবা, ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ বল, সবসময় তার অপোজিটে কাজ করে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পারলাম এখানে ঘর্ষণ উপযুক্ত বল, আর এখানে দেখো ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বলের বিপরীতে, নিচে এমজি কাজ করতেছে, উপরে কাজ করবে হচ্ছে আর প্রতিক্রিয়া বল। এখন তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, যদি বস্তুটা স্ট্যাটিক থাকে, এখানে আমি একটা জিনিস বলতে পারি যে ঘর্ষণ বলের ক্ষেত্রে ঘর্ষণ ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়াল টু, এখানে দেখো এখানে একটা জিনিস, ঘর্ষণ বল পড়ার আগে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক জানা লাগবে। ঘর্ষণ গুণাঙ্ক ব্যাপারটা কি? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কি, দেখো খেয়াল করো, তুমি যদি ঘর্ষণ গুণাঙ্কের জন্য কথা বলো, ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে, এটাকে মিউ দ্বারা চিহ্নিত করা হয়। এটা মানে একটা সারফেসের রাফনেস বোঝায়, একটা সারফেস কতটা রাফ সেটা বোঝাবে। আর যত সারফেস রাফ হবে তত বেশি ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তাই না? ঘর্ষণ বল। তো এফ এস ইকুয়াল টু একটা ফর্মুলা আমরা পড়ছিলাম মিউ এস আর, এটা এক্স্যাক্টলি আসে হচ্ছে এভাবে। ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতটাকে আমরা বলতেছি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এখন দেখো খেয়াল করো, এফ এর ভ্যালুটা কি আসে? মিউ আর। তো ঘর্ষণ বল নিয়ে যখন কাজ করব, তো এফ ইকুয়াল টু মিউ আর বলতে পারে, কিন্তু ঘর্ষণ বল দুইটা, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তো কি বলা যায় বলতো? ঘর্ষণ বল হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে কি বলো, গতীয়। এখন স্থিতি ঘর্ষণ বলের জন্য তখন আমরা এটাকে, স্থিতি ঘর্ষণ বলকে সাধারণত আমরা এফ এস দ্বারা লিখি, আর গতীয় বলটাকে লিখি আমরা এফ কে। এখন আমরা যদি এখানে কোনো কারণে এফ এস বলি, তখন আমরা কি লিখবো জানো? মিউ এস আর। আর আমরা যদি এখানে এফ কে বলি, তখন আমরা কি লিখবো? মিউ কে আর। এই জিনিসটা একটু লিখবো।
তো এটা ছিল স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে কি বলেন গতীয় ঘর্ষণের জন্য গতীয় ঘর্ষণ বলের যে মানটা সেটা নিয়ে কাজ করতেছে এই ব্যাপারটা। তো এইটার ক্ষেত্রে আমাকে একটা ফিগার ড্র করব, এটা ড্র করলেই মোটামুটি ওর অ্যানালাইসিসগুলো আমরা দেখে ফেলতে পারবো। তো তুমি এখানে একটা কথা বলতেই পারো যে অ্যানালাইসিসগুলো যদি আমরা দেখতে চাই, ওখানে একটা কথা বলতে পারি। কি বলতে পারি? ফার্স্টে 1 নম্বর চিত্র, ধরো এখানে একটা অবজেক্ট ছিল একটা সারফেসের উপর, আর চিত্র আঁকার ছোট্ট একটা একটা টেকনিক বলে, তুমি যে অবজেক্টটা থাকবে ওর বরাবর একটা প্লাস সাইন এঁকে ফেলবো। প্লাস সাইন আঁকা মানে কি, মানে আমাদের মতো যাদের চিত্রটা খারাপ হয় ওদের জন্য। এখন তুমি দেখো, তুমি এখানে অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছ এফ, আর আমি ধরে বলে দিলাম 1 নম্বরের জন্য এটা ফার্স্টে আমরা দেখেছি স্থিতি কন্ডিশনের জন্য এফ, তাহলে অপোজিট দিকে কি কাজ করবে এফ এস, আর সবসময় ওয়েট নিচে কাজ করে এমজি, আর ওর রিয়াকশন ফোর্স আর কোথায় কাজ করবে উপরে। এখন দেখো বস্তুটা স্থির অবস্থায় আছে, মানে কি চারদিকে বল সমান, আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এমজি, আর এফ ইকুয়াল টু আমরা বলতে পারি এফ এস। একটু আগে এফ এস ইকুয়াল টু পড়লাম মিউ এস আর, তখন এফ ইকুয়াল টু কি বলা যায় বলো, মিউ এস এমজি বলা যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা ছিল স্থিতি কন্ডিশনের জন্য। এখন আমি 2 নম্বর যদি বলতাম গতীয় কন্ডিশনের জন্য, এই অবজেক্টটার জন্য গতীয় কন্ডিশনের জন্য, এভাবে যে একটা অবজেক্ট যাচ্ছে এফ, আর অপোজিটে কি কাজ করতেছে বলো এফ কে, নিচে হচ্ছে এমজি, আর রিয়াকশন ফোর্স কোথায় কাজ করে উপরে। কিন্তু আমি বলতেছি এখন গতীয় অবস্থা, যেহেতু এফ কে বললাম। 2 নম্বরটা হচ্ছে ও কোন কি অবস্থায় আছে বলো, গতীয় অবস্থায়, গতিশীল মানে বস্তুটা চলতেছে। এখানে তুমি একটা জিনিস দেখো, গতিশীল অবস্থায় যখন আছে কোনো সমস্যা নাই, আর আর এমজি সমান, কিন্তু এখানে একটা নেট ফোর্স আছে, কারণ এদিক বরাবর বস্তু সরতেছে না। নেট ফোর্সটা কি বলো, এফ এর দিকে সরতেছে আর এফ কে ওকে অপোজ করতেছে। তাহলে কি হবে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম। আর তুমি একটু আগে পড়তেছিলাম এফ কে ইকুয়াল টু কি জানি ছিল মিউ কে আর। তো এখানে আর এর মানটা বসায় দিলে খুব ইজিলি আমরা ওই বস্তুর এক্সেলারেশন বের করতে পারি। এটা হচ্ছে একটা বস্তু যখন একটা সারফেসে থাকবে তখনের জন্য যে ব্যাপারটা, সারফেসের জন্য থাকলে। আর এখানে একটা জিনিস দেখো, এফ এসটা আমরা ইউজ করবো কখন স্থিতির জন্য, এফ কেটা মিউ এসটা ইউজ করবো স্থিতির জন্য, আর মিউ কেটা ইউজ করবো আমরা হচ্ছে গতির জন্য। এই যে ব্যাপারটা গেল আমাদের, তো এইটার দিয়ে একটা সারফেসের জন্য ছিল একটা বস্তুর অবজেক্টের জন্য যে ব্যাপারটা, এটা দিয়ে খুব সুন্দর করে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখতে পারি। এটা হতেই পারে, এক্সাম্পলটা কি হতে পারে বলো, আমার একটা অবজেক্ট ছিল, ওর ভর ছিল 10 কেজি, ওকে তুমি এফ 100 নিউটন ফোর্সে টানতেছ, আর রাস্তার মিউ কে বললাম 0.1। এখন বললাম বলো ওর এক্সেলারেশন কত, ওই অবজেক্টটার ত্বরণটা কত সেটা বের করতে বললাম। এখন যেহেতু আমরা ত্বরণ বের করতে বললাম, এখন বলো ত্বরণের উপর ত্বরণ বের করতে বলা মানে কি, ওর উপর ফোর্স বের করতে বলা হচ্ছে। ফোর্সটা একটা ডিরেকশনে কাজ করতেছে না, ওর অপোজিট ডিরেকশনে কারা কাজ করতেছে, ওর ঘর্ষণ বল। এখন আমি ফার্স্টে বলতেছি চিত্রের ক্ষেত্রে, আমরা যদি চিত্র আঁকি আমাদের এটার ক্ষেত্রে ভদ্রতা কি থাকবে, আমাদের চিত্রটা আঁকা লাগবে। ওর ম্যাস বলে দিচ্ছে তোমাকে 10 কেজি। এরকম আমি একটা প্লাস সাইন কমপ্লিট করলাম। প্লাস সাইন যখন কমপ্লিট করলাম, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, ফোর্স যেদিকে একদম অপোজিটে দেওয়াটা ভালো। ফোর্স যেদিকে, এটাকে এফ কে লিখবো নাকি এফ এস লিখবো? অবশ্যই এফ কে, কারণ ওর ত্বরণ আছে তাই না, এটা গতিশীল অবস্থায় এফ কে অপোজিটে কাজ করতেছে। আর ওয়েট সারা জীবন নিচে, আর রিয়াকশন ফোর্স কোথায় কাজ করবে উপরে। এটা বলা যায় তুমি ফোর্স ডায়াগ্রামটা ফার্স্টে ড্র করে ফেলবে। এখন তুমি যখন ফোর্স ডায়াগ্রামটা ড্র করে ফেললে, এখন তুমি একটা জিনিস দেখতে পারো, আর এখানে এমজি সমান, আর আমরা এফ ইজ ইকুয়াল এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি এম এ। এফ আর এটাকে বলা যায় মিউ কে আর ইজ ইকুয়াল টু এম এ। এফ মিউকের বদলে আমরা বলতে পারি এম জি ইজ ইকুয়াল টু এম এ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এফ ফোর্স কত ছিল 100, মিউকে ছিল 0.1, এম হচ্ছে 10 ইন্টু 9.8 ইকুয়াল টু 10 এ। আমাদের এখান থেকে টোটাল সিস্টেম থেকে এক্সেলারেশন বের করতে বলছে। একদম ইজি কিছু ম্যাথ। সবচেয়ে বেশি ব্যাপারটা হচ্ছে তোমাকে এখানে ওদের ডায়াগ্রামগুলো আঁকা লাগবে, ফোর্স ডায়াগ্রামগুলো আঁকা লাগবে,
আঁকলেই মোটামুটি এই জিনিসগুলো বা এই সিস্টেমগুলো খুব ইজি হয়ে যায়। আচ্ছা, এটার জন্য ফোর্স ডায়াগ্রামটা আমরা একটু দেখলাম। এখন দেখো আমরা যদি বলি জাস্ট আরেকটা জিনিস দেখবো, আমরা সেম রুলসটা বা সেম থিওরিটা তুমি অ্যাপ্লাই করবা যদি একটা বস্তু আনত তলে গতিশীল থাকে, একই রকম। জাস্ট আমি বুঝার জন্য তোমাদের ডায়াগ্রামটা ড্র করতেছি, এরকম আর কিছু না। ধর একটা ইনক্লাইন সারফেস ছিল আলফা অ্যাঙ্গেলে, এখানে একটা অবজেক্ট ছিল এম ভরের, তুমি অবজেক্ট বরাবর প্লাস সাইন দাও, তুমি এখানে এফ ফোর্স দিচ্ছ আর ও এখানে এ ত্বরণে যাচ্ছে। এখন ওর জন্য আমাদের ইকুয়েশনটা লিখবো, আর কিচ্ছু না। এখন ইকুয়েশনটা লেখার জন্য বলো যেদিকে ফোর্স দাও এর অপোজিটে কে কাজ করে? ফ্রিকশন, এফ কে। আর ওয়েট কখনো আপোষ করবে না, ওয়েট সারা জীবন নিচে কাজ করবে, খাড়া নিচে থেকে। জি, তাহলে বলো জিটা কয়টা কম্পোনেন্টে ভাগ হয়? দুইটা। একটা হবে এম জি কস থিটা, যেটা রিঅ্যাকশন ফোর্স দিবে, আর আরেকটা হবে এম জি সাইন থিটা। তুমি এখানে একটা জিনিস বলতে পারো, আরটা কার সমান? এক্স্যাক্টলি মনে রাখবা, সবসময় নিউট্রালাইজ হয় রেখা বরাবর, একই স্ট্রেট লাইন, একই সরলরেখা বরাবর। আরটা এখানে কার সমান? এম জি কস থিটা। কিন্তু অ্যালং দ্য সারফেস বরাবর অবশ্যই ওর একটা অ্যাক্সেলারেশন কাজ করতেছে এ, তখন এম এ ইকুয়াল টু কি হবে বলো? এফ। কিন্তু এফটাকে অপোজ করতেছে কে? ফ্রিকশনাল ফোর্স প্লাস। এখানে একটা জিনিস দেখো, একটা ইনক্লাইন সারফেসে কোনো কিছুকে উপরে আনতে আমাদের কষ্ট হয় কেন বলো? কারণ ওয়েটের একটা কম্পোনেন্ট নিচে কাজ করতেছে, টেনে ধরে রাখতেছে। এই কম্পোনেন্টটাকে এম জি সাইন থিটা। তাহলে কি হবে? এম জি সাইন থিটা। এটা ছিল 1, এটা 2, জাস্ট তোমার ভ্যালুগুলো এখানে বসায় দাও। আর এখানে সরি, এখানে একটা ব্যাপার, এখানে আলফা না বলে এটাকে আমরা থিটা বলি, একই জিনিস, তুমি বুঝতেছো। থিটা না দিয়ে আলফা দ্বারা ডিনোট করতেছিলাম, এখন থিটা দিয়ে দিলাম, থিটা দ্বারা ডিনোট করতেছে। তো এই ব্যাপারটা থাকবে। এটা হচ্ছে একটা ইনক্লাইন সারফেসে তুমি যদি একটা অবজেক্ট নিয়ে যাও তখন কি কাজ করতেছে, ওর উপর কি পরিমাণ ফোর্স, ওর ভ্যালুগুলো বসায় দাও, ওর অ্যাক্সেলারেশন বের করতে পারো। এটা ছিল ফ্রিকশন নিয়ে কথাবার্তা। এখন আমরা একদম লাস্টের টপিকটা পড়বো, সেটা হচ্ছে আমাদের কৌণিক বলবিদ্যা নিয়ে। এখানে কিন্তু অনেকের একটু একটু ঝামেলা থাকে, এই জিনিসটা একটু দেখবো আমরা। তো এই জিনিসটা দেখার জন্য তুমি এর বেসিক আইডিয়াগুলো তোমার মোটামুটি পড়া শেষ। এই জিনিসগুলো দেখার জন্য এখন টপিকটা একটু নামটা দেখি আগে। হ্যাঁ, টপিকটা হচ্ছে আমাদের কৌণিক বলবিদ্যা। এই টপিকটার ক্ষেত্রে তুমি জাস্ট এই জিনিসগুলো একটু রিশাফল করবো। মানে একটা বস্তু রৈখিকের জন্য কি হবে, আর একটা বস্তু যদি কৌণিক থাকে ওই ক্ষেত্রে কি হবে। তুমি জানো মনে হয় রৈখিকের জন্য ভি, কৌণিকের জন্য ওমেগা, রৈখিকের জন্য হচ্ছে এস থিটা, এ থাকলে এটাকে আলফা দ্বারা ডিনোট করবো, তাই না? আর রৈখিকে যেটা ম্যাস ডিনোট করে, কৌণিকের সাথে আই ডিনোট করবে। ওকে, তো তুমি এখন একটা জিনিস দেখো, ভরবেগ পি ইজ ইকুয়াল টু, আমরা মনে হয় এই চ্যাপ্টারের শুরুতে পড়ছিলাম, এম ভি। তাহলে এটার জন্য কি হবে বলো? এটাকে এল দ্বারা বুঝাই, আই ওমেগা, কারণ এম এর জায়গায় আই, ভি এর জায়গায় বসতেছে ওমেগা। এফ ইকুয়াল টু তুমি মনে পড়ছিলা এম এ, কিন্তু ওকে ফোর্সকে টর্ক দ্বারা ডিনোট করা হয়, টাও। টাও ইজ ইকুয়াল টু কি হবে বলো? আই আলফা লেখা যায়। এখন গতি শক্তি সমান সমান আমরা পড়তেছিলাম হাফ এম ভি স্কোয়ার, আর এখানে গতিশক্তি হবে কৌণিক গতিশক্তি সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তো তুমি এখানে দেখতেছো রৈখিক আর কৌণিকের মধ্যে খুব সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক দেখলাম আমরা, যে এখানে কি কাজ করতেছে না কাজ করতেছে। আর এখানে আইটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি জানো? এখানে আইটাকে বলবো হচ্ছে আমরা জড়তার ভ্রামক। এগুলো নিয়েই পড়বো, আইটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এখন এগুলো জাস্ট একটু রেশিও দিয়ে তুলনা দিয়ে দেখালাম আমরা ব্যাপারগুলো কি হয়। তো এখানে আমার কয়েকটা জিনিস দেখবো, এখানে মেইনলি জড়তার ভ্রামক রিলেটেড জিনিসগুলোই দেখবো, কারণ ম্যাথটা জটিল হয় এটার কারণেই। জড়তার ভ্রামকের কারণেই কি হয় জানো? ম্যাথগুলো চেঞ্জ হতে থাকে। তো এখানে যদি আমি এই কথাটা বলি, ফার্স্টে এখানে আমরা জড়তার ভ্রামক অথবা আই নিয়ে পড়ব। এখন জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামক হচ্ছে একটা অবজেক্ট, একটা ইরেগুলার শেপের অবজেক্ট আছে, ওর কয়েকটা পয়েন্ট আছে। ধর একটা পয়েন্ট হচ্ছে M1, আরেকটা পয়েন্ট হচ্ছে M2, এটা ছিল R1, এটা হচ্ছে R2 বলতেই পারি। তখন ওর প্রত্যেকটা পয়েন্টের ভর এবং ওর অক্ষের সাপেক্ষে দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিটা। এখন কি বললাম একটু বুঝে নাও। ভর, দূরত্বের বর্গের গুণফল
প্লাস এরপরটার ভর, দূরত্বের বর্গের গুণফল, এরকম অনেকগুলো পয়েন্ট থাকতে পারে। তো আই ইজ ইকুয়াল টু বোঝায় সামেশন অফ এম আর স্কোয়ার। এটা বলা যায় যে প্রত্যেকটা বিন্দুর জন্য। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটা ব্যাপার হচ্ছে তুমি এখন যদি রেফারেন্স পয়েন্টটা ধরে নাও, কারণ এতগুলো ব্যাসার্ধতা বের করা সম্ভব না, ও যদি ভর কেন্দ্র সাপেক্ষে বের করো এম এর সাপেক্ষে, তখন ভর কেন্দ্র থেকে দূরত্বটাকে তুমি কে ধরে নাও, কেটাকে কি বলে জানো? চক্রগতির ব্যাসার্ধ বলে। তখন আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জানেন? এম কে স্কোয়ার। কেটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন বলে, অথবা বলে চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তো এটাও বের করা যায়, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। চক্রগতির ব্যাসার্ধ তুমি বের করতেই পারো চাইলে। এখন এখানে ছোট্ট একটা জিনিস, চক্রগতির ব্যাসার্ধ নিয়ে যেহেতু কথা হলো, তখন এখানে একটা কথা বলতেই পারি আমরা। ধরো চক্রগতি ব্যাসার্ধের জন্য যদি আমরা কথাবার্তা বলি, তো কথাবার্তা বললে যে ব্যাপারটা থাকবে, এম সংখ্যক, একটু হ্যাশ দিয়ে বলতেছে, এম সংখ্যক সমান ভরের, সরি এন সংখ্যক সমান ভর, মানে এম ভরের জন্য। এখন বলো আই ইকুয়াল টু কি হবে এখানের জন্য? এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, ডট 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 সামথিং তুমি পড়তেছিলা। আর চক্রগতি ব্যাসার্ধের জন্য আমরা কি বলতে পারি? টোটাল এম কে স্কোয়ার। এখন দেখো প্রত্যেকটার বদলে চাইলে এম বলতে পারো, এম ওয়ান ও এম, এম টু এম, এম থ্রি এম, তখন কি লেখা যায়? আর ওয়ান স্কোয়ার, আর টু স্কোয়ার, ডট 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 ডট। আর এখানে টোটাল এমটা কি? এম সংখ্যক এম এর সামেশন, এম সংখ্যক ছোট এম, তাহলে এন এম লেখা যায় ইনটু কি হবে বলো? কে স্কোয়ার। এখন তুমি একটা জিনিস দেখো, এম আর ওয়ান স্কোয়ার, আর টু স্কোয়ার প্লাস ডট 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 ডট, এম এম কাটা, কে স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? আর ওয়ান স্কোয়ার, আর টু স্কোয়ার প্লাস ডট ডট বাই এন। এখান থেকে কে লেখা যায় কি বলো? আর ওয়ান স্কোয়ার, আর টু স্কোয়ার প্লাস ডট ডট বাই এন। তো এখান থেকে দেখো তুমি একটা কথা বলতে পারো, চক্রগতির ব্যাসার্ধটা হচ্ছে ওর অক্ষের সাপেক্ষে যে দূরত্বগুলো ছিল সেগুলার বর্গমূল গড় বর্গমানটা, সেটা হচ্ছে কি মান? ওই তো আমরা বলি না আর এম এস ভ্যালু, ওর আর এম এস ভ্যালুর সমান। এটা তো এখানে প্রুফ করা যায়। তো এই জিনিসটা একটু মনে রাখতেই পারেন, যে ব্যাসার্ধগুলোর আর এম এস ভ্যালু নিলে যদি সমান ভর থাকে, তখন তুমি চক্রগতির ব্যাসার্ধ চাইলে বের করতে পারো। এটা নট এ বিগ ডিল, এটা নিয়ে মনে হয় তেমন কোনো সমস্যা থাকে না, আমাদের কথা না, এগুলো বের করা যায়। এখন এই একটা ব্যাপার গেল। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, বিভিন্ন শেপের জন্য, এগুলো তোমাদের শেখা লাগবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বিভিন্ন শেপের জন্য এক একটা রকম থাকবে, যে চক্রগতি ব্যাসার্ধগুলো এক একটা শেপের জন্য কিভাবে থাকে বলো? এক একটা শেপের জন্য যদি আমরা বুঝাতে চাই, তখন তুমি এই জিনিসটা বলতে পারো, গোলকের জন্য কত থাকে কেন্দ্রের সাপেক্ষে, বা একটা দণ্ড, একটা এই জিনিসগুলো, এগুলো বইয়ে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। তো আমি তেমন ভাবে উল্লেখ করবো না, যে একটা দণ্ডের মাঝখান দিয়ে, মাঝখান অক্ষ বরাবর দণ্ডটা ঘুরতেছে সামথিং লাইক দ্যাট, এরকম করে। তখন ওর জড়তার ভ্রামক কি ছিল মনে আছে? 1/12 ml স্কোয়ার, ওর ভর এম, লেন্থ এল হলে। আর যদি পাশের একদম প্রান্তবিন্দু সাপেক্ষে হয়, তখন কি ছিল বলো? প্রান্তবিন্দু সাপেক্ষে হলে তখন আমরা কি লিখতাম? জাস্ট 1/3 ml স্কোয়ার। এগুলা মোটামুটি মনে হয় আমরা পড়তেছিলাম। তো এই শেপগুলো একটু একটু জানা লাগবে আমাদের, তাহলে হয়। তো এখানে আরেকটা কথা বলতে পারি আমরা স্লাইডলি। কি কথা বলতে পারি? ধরো আমি এক একটা শেপের জন্য বললাম, এখানে আমি যদি বলি একটা বস্তুর মোট গতিশক্তি, মোট গতিশক্তি মানে হচ্ছে ইকে, টোটাল ইকে। তো মোট গতিশক্তিটা দুইটা গতিশক্তির সমান হয় কখন জানো? বস্তুটা যখন ঘুরে ঘুরে নামতেছে। ধরো আমার হাতের উপর থেকে একটা মার্কারটা স্লাইড করে 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 নিচে পড়বে, তাহলে বলো সামনে আগানোর জন্য এটা রৈখিক গতিশক্তি, আর ঘুরে ঘুরে যাচ্ছে না কৌণিক গতিশক্তি। কিন্তু ফ্যান যদি জায়গায় দাঁড়ায় ঘুরতে থাকে, এ কি সামনে যায় না? ওর জন্য শুধু কি কাজ করে জানো? কৌণিক গতিশক্তি কাজ করে, রৈখিক না। এই জন্য টোটাল গতিশক্তিটাকে আমরা বলতে পারি, একটা হবে লিনিয়ার, আর একটা গতিশক্তি হবে কি জানো? রোটেশনাল। তো লিনিয়ারটার জন্য লেখা যায় হাফ এম ভি স্কোয়ার, আর রোটেশনালটার জন্য লেখা যায় হাফ আই ওমেগা স্কোয়ার লেখা যায়। এই যখন অবস্থা আমাদের, হ্যাঁ, দুইটা জিনিস। এখন আমি যদি এখানে তোমাকে কোনো কারণে বলি একটা সিলিন্ডার গড়িয়ে পড়তেছে,
একটা সিলিন্ড্রিক্যাল শেপের জন্য, ধরো এরকম সামথিং লাইক দ্যাট। এখানে একটা সিলিন্ডার ছিল, সে গড়িয়ে গড়িয়ে পড়তেছে সামনে সিলিন্ডারটা, এটা হচ্ছে সিলিন্ডার। যখন গড়িয়ে পড়বে তখন ওর টোটাল গতিশক্তি হবে কি জানো, ওর হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, কারণ সে গড়ায় পড়তেছে। তো এটার বদলে হাফ এম ভি স্কোয়ার তো ছিল, হাফ আই এর জায়গায় কি লিখবো জানো, এম আর স্কোয়ার বাই টু। কেন লিখবো এটা? কারণ হচ্ছে সে সিলিন্ডারের জন্য ওর জড়তা ভ্রামকের সূত্র হচ্ছে এম আর স্কোয়ার বাই টু, যদি সে অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। আর যদি তোমাকে এখানে ওমেকার মান না বলে দেয়, ভি ইকুয়াল টু ওমেকা আর, তো ওমেকা ইকুয়াল টু কি লেখা যায়, ভি বাই আর। তুমি সহজেই ই কে এর ভ্যালু বের করতে পারো। তাহলে এখানে দেখো, তোমাকে যদি ওর ভর, ওর বেগ আর ওর ব্যাসার্ধ বলে দেয়, তাহলে খুব সহজেই তুমি কি বের করতে পারো বলো, ওর মোট গতিশক্তি বের করতে পারো একটা শেপের জন্য। এটা বের করাই যায়, এটা এটা নিয়ে মনে হয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এই জিনিসগুলো একটু বুঝার জাস্ট, যে কখন কি কাজ করব বা কখন কিভাবে নিয়ে কাজ করব। এখন দেখো, এখানে আমি একটা এক্সাম্পল বলতেই পারি তোমাকে, যেরকম ত্রিভুজ আকৃতি শেপ ছিল, এখানে একটা অবজেক্ট ছিল, ত্রিভুজ আকৃতি শেপ ছিল। তো এই ত্রিভুজ আকৃতি শেপের ক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে এটা ছিল M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3, আর এটার নাম হচ্ছে ত্রিভুজের এ বি সি ত্রিভুজ, আর প্রত্যেকটা বাহু ছিল কত, এ। এখন আমি বলতেছি কোনো কারণে সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, সিডি এর সাপেক্ষে তোমাকে আই বের করতে বলতেছে। অবশ্যই বিন্দু ভর, গোলক বলি না, একটা বিন্দু ভর, মানে শেপের কোনো ব্যাপার না। এখন দেখো, সিডি এর সাপেক্ষে যদি হয় এটা এ বাই টু, এটা এ বাই টু, এ রেখার সাপেক্ষে এর লম্ব দূরত্ব, কিন্তু M1 এর জন্য কোনো লম্ব দূরত্ব নাই, সামেশন অফ এম আর স্কোয়ার। কিন্তু M2 এর জন্য দেখো লম্ব দূরত্বটা কত, এডি সিডি এর সাপেক্ষে এ বাই টু, তখন লেখা যায় M2 ইন্টু কি, এ বাই টু স্কোয়ার, M3 ইন্টু এ বাই টু স্কোয়ার। কিন্তু কেন ওর সাপেক্ষে নাই, M1 এর সাপেক্ষে, সে অলরেডি ওই অ্যাক্সিসটার মধ্যেই আছে। ওকে, এটা বলা যায় মনে হয়। তো এগুলো একটু দেখালাম, এগুলো যদি বিন্দু ভরের জন্য থাকে তুমি এভাবে বের করতেই পারো ওর জন্য, এই ব্যাপারগুলো দেখতে পারো। এখানে একটা জিনিস হয়, তো এইটা নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের। এখন তুমি আরেকটা জিনিস দেখতে পারো, একটু হ্যাশ দিয়ে যদি আমরা বলি, ভরবেগের সংরক্ষণশীলতা। এর জন্য ভরবেগের সংরক্ষণশীলতা কাজ করতে পারে, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান। কি হবে, ভরবেগ মানে কি, এম ভি, তাহলে এটার জন্য কি হবে I1 ওমেগা 1, আর এটার জন্য হবে কি I2 ওমেগা 2। তো এখান থেকে ইচ্ছা করলে তুমি চাইলে ভরবেগের সংরক্ষণশীল সূত্র ফেলতে পারো। এখন এই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র তুমি যদি ফেলো, এখানে কি কাজ হতে পারে বা কিভাবে কি কাজ হতে পারে এটা আমি বলতে পারি। আমি বললাম, ধরো এটা একটা লাস্ট একটা ইন্টারেস্টিং ম্যাথ করবো এটা দিয়ে। আমি বললাম পৃথিবীর ভর, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1/n গুণ করলে, n গুণ করলে দিনের দৈর্ঘ্য কত হবে। 1/n গুণ করলে দিনের দৈর্ঘ্য মানে একদিনে কত ঘন্টা হবে সেটা বের করতে বলছে। এখন পৃথিবী যে ঘুরতেছে, অবশ্যই ওর কৌণিক ভরবেগ সমান, একটু আগে যে সূত্রটা পড়লাম, I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলো, I2 ওমেগা 2। এটা লেখা যায়, এটা নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এখন বলো, পৃথিবীর জন্য কি এম আর স্কোয়ার হবে, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সে, কিন্তু ও গোলক শেপের, তো কি হবে 2/5 M/1 স্কোয়ার, এটা বলতে পারি, বা এম আর স্কোয়ার বললাম। আর ওমেগার বদলে কি লিখবো বলো, 2π/t বা T1, এটা বলতে পারি। এখন বলো এটার জন্য আবার কি হবে 2/5 m, কিন্তু আর না বললাম, কি কি বলা হয়েছে বলো, 1/n গুণ, মানে r/n করা হয়েছে। আর এটা কি হবে 2π/t2। এখানে দেখো এম আর স্কোয়ার কাটাকাটি যায়, 2/5 কাটা যায়। তো এখানে তুমি একটা জিনিস দেখতে পারো, 2π/t1 থাকে, আর এখানে কি থাকে জানো, 1/n স্কোয়ার 2π/t2। তুমি এখানে চাইলে T2 মানে 2π কেটে ফেলতে পারো,
তাহলে বলো তো T2 এর ভ্যালু কত থাকে? T1 বাই কি n স্কোয়ার, মানে পৃথিবীর সময় দৈর্ঘ্য কত হবে? T1 ডিভাইডেড বাই n স্কোয়ার। তো এটা বলাই যায় T1 এর ভ্যালু কত, 24 ঘন্টা না এত আওয়ার বাই n স্কোয়ার, মানে এত ঘন্টা বলতে পারি। এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো তো, খুব ইজিলি বলা যায়। যদি আমি বলি দ্বিগুণ করা, 1/2 গুণ করা হচ্ছে হাফ, তখন n এর মান 2, তাহলে 4 হবে, 4 6 24, মানে কয় ঘন্টা লাগবে? 6 ঘন্টা লাগবে পৃথিবীকে পুরো একবার আবর্তিত হতে। তো এই জিনিসগুলো একটু একটু বলা যায়। এইটাই ছিল এক্স্যাক্টলি আমাদের কৌণিক বলবিদ্যা নিয়ে। এছাড়া ওর কিছু উপপাদ্য ছিল, লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এগুলোর স্টেটমেন্টটা একটু পড়া লাগবে। পড়লেই মোটামুটি বলা যায় এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারে এই জিনিসগুলো একটু দেখলাম। তো কৌণিক বলবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পোর্শনটা তোমরা দেখবা হচ্ছে ওর জড়তার ভ্রামক নিয়ে। এক একটা শেপের জন্য জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ জড়তার ভ্রামক সব জায়গায় বল টর্কের জন্য বের করা লাগে, কৌণিক ভরবেগের জন্য এক একটা শেপের জন্য জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যায়। তো এর সাথে সাথে ম্যাথের ডাইমেনশনগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই ছিল আমাদের কৌণিক বলবিদ্যা নিয়ে ক্লাসটা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই খুব সুন্দর একটা ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও অনেক মজা মজা টপিক নিয়ে 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।